হ্যালো এভরিওয়ান, দিস ইজ ওয়ান্স অ্যাগেন স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি লাইভ ক্লাসে। অনেকদিন পর আবার তোমাদের সাথে লাইভ ক্লাসে। সো এতদিন হচ্ছে আমার পরীক্ষা এবং আনুষঙ্গিক বিভিন্ন কারণে লাইভ ক্লাসগুলো নেওয়া হচ্ছিল না, বাট আবার ধারাবাহিকভাবে লাইভ ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি। তোমাদের সাথে অনেকে জানে, অনেকে জানে না। সো সমস্যা নাই, যারা জানো, যারা আজকে তোমাদের সাথে লাইভ ক্লাস হওয়ার কথা ছিল এরকম জানো, তারা দ্রুত জয়েন হয়ে যাও এবং বন্ধু বান্ধব যারা আসতে চায় বাকি তাদেরকে একটু মেনশন করে দিবা বা তাদের কাছে একটু শেয়ার করে দাও লিঙ্কটা, ঠিক আছে? ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও। ওকে, আমি আমার যতগুলো পেজ প্রোফাইল টোফাইল আছে সবকিছুতে একটু শেয়ার করে দিয়েছি। এরপর হচ্ছে তোমাদের দায়িত্ব থাকবে, তোমরা একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করে দিবা, তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু করে সময় নিব, কারণ অনেকেই আসার কথা, অনেকেই আসবে। যারা আসার তারা আসুক, দেন আমরা আলোচনা শুরু করব। তো একটু ফাঁকে ফাঁকে কিছু কথা না বললে নয়। আজকে হচ্ছে সামগ্রিক আইবে, যেটা অধ্যায় পড়াচ্ছিলাম তোমাদেরকে। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে নবম অধ্যায় এবং দশম অধ্যায় হচ্ছে গিয়ে কি তোমাদেরকে 100% শেষ করে দিব। হ্যাঁ, তো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটা নিচ্ছি, যে তোমাদেরকে যেহেতু কথা দিয়েছিলাম এগুলা ফ্রিতে শেষ করাবো, তো এই জন্য আসলে ক্লাসগুলো নেওয়া। সো দেখা যাক তোমরা কারা কারা আসে। ওকে, আমি একটু করে সময় দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা যারা ক্লাসে অলরেডি জয়েন হয়ে গেছো তারা দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দাও, যাতে করে চলে আসে, সবাই যাতে চলে আসে আর কি। হ্যাঁ, ओके, चलो हम लोग देखते हैं कैसे है हमारी क्लास। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছে দেখলাম, মাত্র কয়েকজন। অনেকদিন ওয়েট করেছি ভাইয়া। আচ্ছা, ওয়েটের অবসান হয়েছে, একটু দ্রুত শেয়ার করে দেবা, কারণ হচ্ছে গিয়ে যাতে পোলাফাইন চলে আসে আর কি। আমরা যাতে ক্লাসটা শুরু করতে পারি, 10-15 জন, 20 জন, 30 জন আসুক। যারা আসবা আসুক, সবাই আসলে আমরা তোমাদেরকে নিয়ে বাকি ক্লাসটা আগাবো। আচ্ছা, আমি সকালে শিফট হয়ে যাই। এবার হচ্ছে গিয়ে আচ্ছা, এবার দেখেন, অনেকেই জানে না আসলে ক্লাসটা দিব, এই কারণে সমস্যা। আচ্ছা, চলো চলো আমরা শুরু করে দিই, যারা আসে তারা আসুক। দেখেন, আজকে হচ্ছে লেকচার 5। আমরা এটা হচ্ছে লাস্ট ক্লাসটা নিচ্ছি আজকে সামগ্রিক আইবিএর। আজকে হচ্ছে লেকচার নাম্বার 5। এর আগে যে লেকচার 4টা লেকচার দিয়েছে, আমি তোমাদেরকে একটু বলি। আমরা প্রথম যেটা লেকচার দিয়েছিলাম সেখানে হচ্ছে সামগ্রিক আয় নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? এই সামগ্রিক আয় নিয়ে কথা বলছিলাম। এবং তুমি যদি দেখো যে জিডিপি, জিএনপি এগুলো নিয়ে কথা বলছিলাম, তোমরা লেকচার 1 যারা দেখোনি তারা দেখবা, পেজে পাবা অথবা ইউটিউবে পাবা। যদি না পাও সেক্ষেত্রে ইউটিউবে গিয়ে শুধু জয়সাল লিখলে হবে, ইকোনমিক্স জয়সাল লিখলে পেয়ে যাবে, ওই চ্যানেলে পাবা। এরপর হচ্ছে দ্বিতীয় ক্লাসও হচ্ছে আমরা সামগ্রিক আয়টা পড়েছিলাম। সামগ্রিক আয়টা পড়েছিলাম, সেখানে এনডিপি বা এনএনপি এই জিনিসগুলো বলেছিলাম। তারপর তৃতীয় ক্লাসও কিন্তু আমরা সামগ্রিক আয় পড়েছিলাম। তৃতীয় ক্লাসও কিন্তু আমরা সামগ্রিক আয়টা পড়েছিলাম। এই সামগ্রিক আয়ের পার্টের মধ্যে আবার এনআই, পিআই, ডিআই, ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলছিলাম এবং জাতীয় আয়ের পদ্ধতি টদ্ধতি নিয়ে কথা বলেছিলাম। যেটা চতুর্থ ক্লাস, এটাতে হচ্ছে সামগ্রিক ব্যয় নিয়ে কথা বলছিলাম। এই সামগ্রিক ব্যয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে ভোগ ব্যয়। এই ভোগ ব্যয় নিয়ে আমরা কথা বলছিলাম, অর্থাৎ ভোগ ব্যয়, অর্থাৎ হচ্ছে সি, এটা নিয়ে কথা বলছিলাম। এগুলো হচ্ছিল আমাদের 4টা লেকচার ধারাবাহিকভাবে। এই লেকচারগুলো তোমরা যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে তোমরা দেখবা যে এই অধ্যায়টা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাচ্ছে। আজকে যেটা লেকচার 5, এই লেকচার 5 হচ্ছে আমরা সামগ্রিক ব্যয়ের মধ্যে আরো 2টা উপাদান আছে। দেখো, সরি, একটু এখানে ভুল লিখে ফেলছি, আমি একটু করে ভুল লিখে ফেলছি, এই জিনিসটা একটু মুছে দিই। সামগ্রিক ব্যয়, এই সামগ্রিক ব্যয়ের মধ্যে 3টা উপাদান আছে, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে আই, আর একটা হচ্ছে জি। তো আজকে হচ্ছে আমরা মূলত এই আই জিনিসটা নিয়ে পড়বো এবং জি নিয়ে জিনিসটা পড়বো, এবং লাস্টে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারসাম্য জাতীয়। এটা হচ্ছে আমাদের হট টপিক। হট টপিক মানে কি জানো? হট টপিক মানে হচ্ছে হট নিউজ বলেন। হট টপিক মানে হচ্ছে যেটা পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবা, ভারসাম্য জাতীয় এটা আজকে আমরা বুঝিয়ে নিব। ভারসাম্য জাতীয় এটা বুঝতে পারলে এটা আমাদের পরীক্ষার জন্য অনেক কার্যকরী হবে।
দেখো এত কম অডিয়েন্স নিয়ে ক্লাস আমি আসলে নিতে আমার ভালো লাগে না। ঠিক আছে, সো আমি চাইবো যে তোমরা সবাই হ্যাঁ অফলাইন ক্লাস নিচ্ছি না অনেকদিন ধরে, সমস্যা নাই। না তো ক্লাস না ম্যাকজিম দেয় মারানো, কালকে থেকে চলে আসবি। ম্যাকজিম দে তুই কালকে থেকে ক্লাসে আসিস, আচ্ছা ঠিক আছে। আমি কথা বলবে এখন তোমাদেরকে একটা বিষয় বলি, যে এত অডিয়েন্স কম থাকলে আসলে ক্লাসটা নিব না। আর কিছুক্ষণ সময় দিব, 5 মিনিটের মধ্যে তোমরা বন্ধু বান্ধব সবাইকে ডেকে নিয়ে আসো, আদারওয়াইজ ক্লাসটা একটু পরে বন্ধ করে দিব, সোজা কথা। ঠিক আছে, এই ক্লাসগুলো তোমাদের জন্য নিচ্ছি ফ্রিতে ক্লাস। ফ্রিতে ক্লাসে যদি স্টুডেন্ট না আসে তাহলে এই ক্লাসগুলো আমি পেড বেছে নিলে এর থেকে আরো বেশি স্টুডেন্ট থাকে। ঠিক আছে, আমি পেড বেচে স্টুডেন্টের ক্লাস নিচ্ছি না অনেকদিন ধরে। এখানে আমার পেড বেচের স্টুডেন্ট থাকলে তারা বলো যে তোমরা কয়দিন ধরে ক্লাস পাচ্ছ না। আমি নিজে পেড বেচের ক্লাস নিচ্ছি না অনেকদিন ধরে, তাও তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো নিতে আসি। কেন নিতে আসি? তোমাদের উপকারের জন্য। তোমরা যদি না করো তাহলে ক্লাসগুলো কার জন্য নিবা? আমার জন্য? বলো তো। তাহলে আজকে আমরা প্রথমে আয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমি একটু বিষয় বলি তোমাদেরকে, এই জিনিসগুলো জাস্ট আমরা বেসিকটা বুঝতে হবে, জাস্ট বেসিকটা বুঝবে, জাস্ট আর কিছু না। ভারসাম্য জাতীয় আয়টা একটু বিস্তারিত বুঝতে হবে। হ্যাঁ, তো আয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, তাহলে আয় মানে কি জানো? আয় মানে হচ্ছে, প্রথমে আয় মানে কি বুঝতে হবে। আয় মানে হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। দেখো অনেক মানুষকে আমি শুনতে দেখেছি, হ্যাঁ এক্সপেন্ডিচার, অনেক মানুষকে শুনতে দেখেছি যে ইনভেস্টমেন্ট কস্ট বলে। প্লিজ মাথার মধ্যে রাখবা, কস্ট হচ্ছে অ্যাকাউন্টিং এ যেটা কস্ট, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এ যেটা কস্ট, ইকোনমিক্স সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। হ্যাঁ, অ্যাকাউন্টিং এ যেটা কস্ট সেটা ইকোনমিক্স হচ্ছে এক্সপেন্ডিচার। হ্যাঁ, তো অর্থনীতিতে যখন কথা বলবা তখন এক্সপেন্ডিচার বলবা, যখন অ্যাকাউন্টিং এর কথা বলবো তখন সেটা কস্ট বলবা। ঠিক আছে, কস্টের মধ্যে দুই ধরনের কস্ট আছে। কস্ট এক জিনিস, এক্সপেন্স আর জিনিস। আচ্ছা এগুলো না বলি, এগুলো বললে তোমরা অনেকে বুঝবো অনেকে বুঝবে না, ওগুলো না বলি। আমি জাস্ট একটাই কথা বলছি যে এখানে কস্ট বলা যাবে না, ইনভেস্টমেন্ট কস্ট বলে অনেকে। কেন বলে জানো? ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারে বাংলা হচ্ছে বিনিয়োগ ব্যয়। এই বিনিয়োগ ব্যয়কে অনেকে কস্ট বলে, ব্যয়কে কস্ট বলে অ্যাকাউন্টিং এ। হ্যাঁ, ইকোনমিক্সে তুমি ব্যয়কে এক্সপেন্ডিচার বলবা। তাহলে এই বিনিয়োগ ব্যয় মানে কি? দেখো আমি তোমাদেরকে যারা আগের ক্লাসটা করো নাই, আগের কথা মোতাবেক আমি তোমাদেরকে একটা কথা মনে করি, যে একটা দেশের যে সামগ্রিক ব্যয় আছে, অর্থাৎ একটা দেশের মধ্যে যতগুলো টাকা খরচ হবে সেটা তিনভাবে খরচ হয়, তিনটা খাতে খরচ হয়। একটা হচ্ছে ব্যক্তি মালিকানায় খরচ হয়, অর্থাৎ আমি খরচ করি, তুমি খরচ করো, হ্যাঁ আমাদের পরিবার খরচ করে, যেটা সেটা হচ্ছে ব্যক্তি মালিকানায়। আরেকটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে, জানো ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে তারা খরচ করে। যারা ব্যবসা প্রতিষ্ঠান, মনে করো রবি কোম্পানি, গ্রামীণ ফোন কোম্পানি, এয়ারটেল কোম্পানি, সবগুলো মোবাইল কোম্পানির নাম হয়ে গেছে না? আরএফএল কোম্পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বলতেছে। হ্যাঁ, আরএফএল কোম্পানি, র্যানেক্স কোম্পানি, তারপর হচ্ছে তোমার আবুল খায়ের কোম্পানি, অ্যাসালম কোম্পানি, এরাও আবার বিভিন্ন কোম্পানি আছে না? এই কোম্পানিগুলা যেগুলো আছে সেগুলো হচ্ছে কি তোমার, ওরাও কিন্তু টাকা খরচ করে, ওরা একটা টাকা খরচ করে। তাহলে আমরা ব্যক্তি মালিকানা কিছু টাকা খরচ করি, ব্যবসায়ীরাও কিছু টাকা খরচ করে। এরপর হচ্ছে সরকার, একটা দেশের সরকার। মনে রাখবে এই সরকার টাকা খরচ না করলে দেশের কখনো উন্নতি হবে না। হ্যাঁ, দেশের সরকারও টাকা খরচ করে। তো আমরা এখানে মূলত তোমাদেরকে বলেছিলাম যে ব্যক্তি মালিকানা আমরা যে টাকাটা খরচ করি সেটাকে আমরা বলি ভোগ ব্যয়। যেটা ব্যক্তি মালিকানা খরচ করা হয় সেটাকে আমরা বলি ভোগ ব্যয়। ব্যবসায়ীরা যে টাকাটা খরচ করে সেটাকে বলা হয় বিনিয়োগ ব্যয়। ব্যবসায়ীরা যে টাকাটা খরচ করে সেটাকে বলা হয় বিনিয়োগ ব্যয় বা আয়। আর সরকার যেটা খরচ করে সেটা হচ্ছে সরকারি ব্যয়। এটা সরকারের নামেই রেখে দিচ্ছে সরকারি ব্যয়, এটাকে আমরা বলি জি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো এই যে দেখো ব্যক্তি মালিকানার যত খরচের কথা আছে সেটা আমরা গত ক্লাস করে ফেলছিলাম, লেকচার 4 পড়ে ফেলছিলাম। আজকে আমরা বলতেছি বিনিয়োগ ব্যয়। বিনিয়োগ ব্যয়টা কারো করে বলতো? ব্যবসায়ীরা করে। এখন প্রশ্ন হচ্ছে স্যার ব্যবসায়ীরা কোথায় টাকা খরচ করে? মনে রাখবা ব্যবসায়ীরা দুইটা জায়গায় টাকা খরচ করে। সবাই একটু কমেন্টে লিখো, ব্যবসায়ী দুই খাতে অর্থ ব্যয় করে, দুই খাত অর্থ ব্যয় করে। বলো ব্যবসায়ীরা কয় খাত অর্থ ব্যয় করে? ব্যবসায়ী দুই খাত অর্থ ব্যয় করে। দেখো এই লাইনটা কিন্তু নেসেসারি লাইন না, এটা জাস্ট একটা আমরা কথায় বললাম। হ্যাঁ, ব্যবসায়ীরা কয়টা খাতে টাকা খরচ করে? দুইটা খাতে। সবাই একটু কমেন্টে লিখেন, দ্রুত কমেন্টে লিখেন, ব্যবসায়ীরা কয়টা খাতে টাকা খরচ করে? সবাই একটু দ্রুত কমেন্টে লিখেন। কালকে বাংলা পরীক্ষা হবে, নো প্রবলেম। জয় স্যার ভালো আছেন? ইয়েস, ওকে সবাই একটু লিখো। ব্যবসায়ীরা কয় খাতে অর্থ ব্যয় করে? ব্যবসায়ীরা দুই খাতে অর্থ ব্যয় করে, অর্থাৎ দুইটা কারণে টাকা খরচ করে। জানো কয়টা কারণে? দুইটা কারণ। আচ্ছা কারণগুলো একটু লিখি। হ্যাঁ, কারণগুলো একটু দেখি আমরা, কারণগুলো দেখে ভালো লাগবে। দেখো একটা কারণ আমরা বলতে পারি, একটা কারণ হচ্ছে যে মূলধনের স্টক বৃদ্ধি। মূলধনের স্টক বৃদ্ধি। আচ্ছা
মূলধনের কি বৃদ্ধি স্যার? মূলধনের স্টক বৃদ্ধি। এটা একটা কারণ। আরেকটা হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতি পূরণ। মূলধনের ক্ষয়ক্ষতি পূরণ। আচ্ছা স্যার, এগুলোর মানে বুঝি নাই। দেখো, ব্যবসায়ীরা টাকা খরচ করে কোথায় জানো? মনে করো এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মনে করো এগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন মেশিন আছে। হ্যাঁ, একটা ব্যবসা উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনেকগুলো যন্ত্রপাতি থাকে না? এগুলো হচ্ছে যন্ত্রপাতি। এগুলো হচ্ছে মেশিন 1, মেশিন 2, মেশিন 3, হ্যাঁ, মেশিন 4 বা যন্ত্রপাতি 4, হ্যাঁ, আর এটা হচ্ছে মেশিন 5। এগুলো মনে করো 5টা যন্ত্রপাতি আছে। এটা একটা ভবন আছে, এটা একটা ভবন, এটা পুরোটা হচ্ছে কারখানা। ঠিক আছে, এটা কারখানা। এই কারখানার মধ্যে দেখো, এই কারখানার মধ্যে যে যন্ত্রপাতিগুলো আছে, এই যন্ত্রপাতিগুলো 1 বছর ধরে চালানোর কারণে এগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়। তোমাদেরকে বারবার বলছিলাম, কিন্তু এই কারখানার মধ্যে যে যন্ত্রপাতিগুলো আছে, এই যন্ত্রপাতিগুলো যখন বারবার চলবে 1 বছর যখন এরা কাজ করবে, এদের মধ্যে একটা কি হবে বলতো? ক্ষয়ক্ষতি হয়। এদের মধ্যে একটা কি হবে? ক্ষয়ক্ষতি হয়, যেটাকে আমরা বলেছিলাম অবচয়। যেটাকে আমরা কি বলেছিলাম বলতো? অবচয়। তো এই ক্ষয়ক্ষতিটা পূরণের জন্য, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানটা কি করে বলতো? এই কারখানার মধ্যে মনে করো কিছু মেশিনের মধ্যে নাট বল্টু পড়ে গেছে, কিছু মেশিনের মধ্যে মোটরটা নষ্ট হয়ে গেছে, কিছু মেশিনের মধ্যে মনে করো যে কোন একটা কয়েল নষ্ট হয়ে গেছে, এই কয়েলটা ঠিক করায় ফেলে। এই কয়েলটা ঠিক করানোর জন্য তাদেরকে একটা টাকা খরচ করতে হয়। এটাকে বলা হয় মূলধনের ক্ষয়ক্ষতি পূরণ। দেখো, মূলধনের ক্ষয়ক্ষতি পূরণ। এরপর তারা কি করতে চায় বলতো? তারা চায় যে তারা নতুন নতুন মনে করে যে এখানে আরেকটা নতুন মেশিন বসাবে, এখানে আরেকটা নতুন মেশিন বসাবে, এখানে আরেকটা নতুন মেশিন বসাবে, এখানে একটা বসাবে, এখানে একটা বসাবে। সে যদি নতুন মেশিন আনতে চায়, দেখো এগুলো সবগুলো নতুন মেশিন যদি আনতে চায়, তাহলে নতুন করে মেশিন আনার জন্য, এই যে নতুন করে মেশিন আনা, যন্ত্রপাতি আনা, এগুলোকে বলা হয় মূলধনের স্টক বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, তাহলে মূলধনের স্টক বৃদ্ধি করার জন্য এবং মূলধনের ক্ষয়ক্ষতি পূরণের জন্য যে টাকাটা খরচ করে সেটাকে বলা হয় বিনিয়োগ ব্যয়। এটাকে আমরা সুন্দরভাবে কিভাবে লিখবো? একটি নির্দিষ্ট সময় ব্যাপ্তি, একটি নির্দিষ্ট সময় ব্যাপ্তি, একটি নির্দিষ্ট কি বলতো? সময় ব্যাপ্তি, মানে একটা নির্দিষ্ট সময় ধরে। মনে করো যে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ, মনে করো এই একটা বছর, এই 1 বছরে, ঠিক আছে, এই 1 বছরে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ব্যাপ্তি। এই 1 বছরের মধ্যে মূলধনের স্টক বৃদ্ধি এবং মূলধনের ক্ষয়ক্ষতি পূরণের জন্য, যে অর্থ ব্যয় করা হয়, তাকে বিনিয়োগ ব্যয় বলে। তাকে কি বলে বলতো? তাকে হচ্ছে বিনিয়োগ ব্যয় বলে। বিনিয়োগ ব্যয় বলে। অনেকে বিনিয়োগ বলতে ব্যবসায়ী টাকা খাটানোকে বোঝে। মনে রাখবা, অনেকে বিনিয়োগ বলতে ব্যবসায়ে অর্থ খাটানোকে বোঝায়। অনেকে ব্যবসায় টাকা খাটানোকে বোঝায়, তবে এটা কিন্তু অর্থনৈতিক না। ঠিক আছে, এটা কিন্তু অর্থনৈতিক না, এটা অর্থনীতিতে বলা যাবে না। অনেকে কি করে জানো? ব্যবসায়ী কিছু টাকা কাটালে বলে যে এটা বিনিয়োগ করছে, ব্যবসাতে বিনিয়োগ করছে, এটা বুঝায়। ঠিক আছে, এটা অ্যাকাউন্টিং এ বুঝে। বাট যখন তুমি অর্থনীতিতে আসবা, নেভার এভার এই ধরনের যুক্তি কথা বলা যাবে না। তোমাকে অবভিয়াসলি এই কথাটা বলতে হবে। কি বলতে হবে বলতো? একটা নির্দিষ্ট সময় ব্যাপ্তি মূলধনের স্টক বৃদ্ধি এবং মূলধনের ক্ষয়ক্ষতি পূরণের জন্য, মূলধনের স্টক বৃদ্ধি এবং মূলধনের ক্ষয়ক্ষতি পূরণের জন্য যে টাকাটা আমরা খরচ করি সেটাকে বলি বিনিয়োগ ব্যয়। ঠিক আছে, এই বিনিয়োগটা 2 প্রকার হয়। মনে রাখবা, বিনিয়োগ ব্যয় হচ্ছে 2 প্রকার। এই বিনিয়োগ ব্যয় 2 প্রকার। একটা হচ্ছে ওই যে ভোগের মতো, হ্যাঁ, স্বয়ংভূত বিনিয়োগ, একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, আর আরেকটা হচ্ছে পরোচিত বিনিয়োগ। একটা স্বয়ংভূত বিনিয়োগ, আর একটা হচ্ছে পরোচিত বিনিয়োগ। ঠিক আছে, একটা স্বয়ংভূত বিনিয়োগ, একটা পরোচিত বিনিয়োগ। পরীক্ষা যদি আসে স্বয়ংভূত বিনিয়োগ কাকে বলে? যে বিনিয়োগ আয় বা সুদের হারের উপর নির্ভর করে না। আয় বা সুদের হারের উপর নির্ভর করে না, তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলে। ঠিক আছে, তাহলে যে বিনিয়োগ হচ্ছে বিনিয়োগ বা সুদের হারের উপর নির্ভর করে না, মাথার মধ্যে রাখবা, হ্যাঁ, তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলে। আর যে বিনিয়োগ আয় বা সুদের হারের উপর নির্ভর করে, সুদের হারের উপর কি করে বলতো? নির্ভর করে, তাকে পরোচিত বিনিয়োগ বলে। তাহলে ঠিক আছে, কয়টা বিনিয়োগের কথা বলছে ভাইয়া? 2টা বিনিয়োগের কথা বলছে। একটা হচ্ছে নির্ভর করা, একটা নির্ভর করে না। তাহলে এই 2টা জিনিস আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন আসে যে দেখো, এখানে আমি কিন্তু বিনিয়োগের সাথে 2জন মানুষের কথা বলছি। দেখো একটু ভালো করে খেয়াল করো, বিনিয়োগের সাথে 2জন মানুষের কথা বলছে, আয় এবং সুদের হার। এখানেও বলছে আয় এবং সুদের হার। এই 2জন মানুষের উপর কিন্তু বিনিয়োগ নির্ভর করে, অর্থাৎ তার মানে বিনিয়োগটা 2জনের উপর নির্ভর করে। শোনো, বিনিয়োগটা হচ্ছে 2জনের উপর নির্ভর করে।
ম্যাথ কি বলছে বলতো, বিনিয়োগটা কয়জনের উপর নির্ভর করে? বিনিয়োগটা হচ্ছে 2 জনের উপর নির্ভর করে। বিনিয়োগটা কয়জনের উপর নির্ভর করে? 2 জনের উপর নির্ভর করে। একটা হচ্ছে আয়ের উপর, আর একটা হচ্ছে সুদের হারের উপর। একটা হচ্ছে আয়ের উপর, একটা হচ্ছে সুদের হারের উপর। একটু মনে রাখবা যে যখন আয়ের উপর নির্ভর করার কথা বলবে এবং সুদের হারের উপর নির্ভর কথা বলবে, তখন এখানের মধ্যে দুইটা কথা আসবে। এখানে দুইটা কথা আসবে, মনে রাখবা যে বিনিয়োগের সাথে আয়ের, বিনিয়োগের সাথে আয়ের সমমুখী সম্পর্ক, সমমুখী সম্পর্ক, বা এটাকে আমরা পজিটিভ সম্পর্ক বলতে পারি। হ্যাঁ, পজিটিভ সম্পর্ক বলতে পারি। কিন্তু বিনিয়োগের সাথে সুদের হারে, বিনিয়োগের সাথে সুদের হারের সম্পর্ক, সুদের হারের সম্পর্ক, আচ্ছা সুদের হারের সম্পর্ক না বলে সুদের হারের বিপরীতমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক, যেটাকে আমরা বলি নেগেটিভ, যেটাকে আমরা বলি কি বলতো, নেগেটিভ। আচ্ছা, কেন এরকম হয়েছে বলতো? মনে রাখবা এটার একটা কারণ আছে, বুঝতে পারছো? এটার একটা কারণ আছে। মনে রাখবা যদি আয় বাড়ে ব্যবসা প্রতিষ্ঠান, তখন সে কি করে? বিনিয়োগ বাড়ায়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে সে নতুন নতুন যন্ত্রপাতি কিনে আনে, নতুন নতুন যন্ত্রপাতি কেনার জন্য তাকে তো টাকা বিনিয়োগ করতে হবে, ইনভেস্ট করতে হবে। আয় বাড়লে বিনিয়োগ বাড়ে। আবার আয় যদি কমে যায় তখন বিনিয়োগ কমে যায়। দেখছো, একজন বাড়লে একজন বাড়ে, একজন কমলে একজন কমে যায়, মানে সমমুখী সম্পর্ক। মাথার মধ্যে রাখবা, সমমুখী সম্পর্ক। আর সুদের হারের সাথে কিরকম সম্পর্ক জানো? যখন সুদের হার বাড়ে তখন মানুষে কি করে জানো? তখন মানুষে আর বিনিয়োগ করে না। তখন মানুষে কি করে? মানুষে হচ্ছে বিনিয়োগ কমাই দেয়। কি করে সে? সুদের হার বাড়লে সে ব্যাংকে টাকা রেখে দেয়। কত কোথায় টাকা রেখে দিবে? ব্যাংকে টাকা রেখে দিবে। একটু করে বুঝাই দিই, যারা হচ্ছে বুঝতে চাও তারা একটু বোঝার চেষ্টা করো। মনে করো তোমার থেকে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা আছে। 1 লক্ষ টাকা তুমি চাইলে ব্যাংকে রাখতে পারবা, আবার চাইলে একটা ব্যবসাতে বিনিয়োগ করতে পারবা। ব্যবসাতে কি করতে পারবে? বিনিয়োগ করতে পারবা। ব্যাংকে বলছে ভাই আমাকে যদি তুমি 1 লক্ষ টাকা দাও, তুমি মাস শেষে 1,05,000 টাকা পাবা। ঠিক আছে? অর্থাৎ তুমি 5,000 টাকা এখানে লাভ পাবা। 5,000 টাকা তোমার হচ্ছে লাভ, 5,000 টাকা তোমার লাভ বা মুনাফা। আর ব্যবসাতে বিনিয়োগ করলে, মনে করো যে ব্যবসাতে বিনিয়োগ করলে তুমি 1,02,000 টাকা পাবা, মাস শেষে 1,02,000 টাকা। তাহলে এখানে কয় হাজার টাকা লাভ? 2,000 টাকা লাভ। বললো লাভ কোনটা ভালো? 5,000 টাকা লাভ ভালো, অবভিয়াসলি 5,000 টাকা লাভ ভালো। তাহলে আমি কি করবো? ব্যবসাতে দিব না, আমি কোথায় রাখবো? ব্যাংকে রাখবো। তার মানে সুদের হার বাড়লে আমি ব্যবসাতে টাকা দিব না মানে কি বিনিয়োগটা কমে যাবে। আবার সুদের হার কমলে তখন ব্যবসাতে বিনিয়োগ বাড়াই দিব। তাহলে এই জিনিসটা মাথার মধ্যে রাখবা যে আয়ের সাথে বিনিয়োগের সমমুখী সম্পর্ক, কিন্তু সুদের হারের সাথে বিনিয়োগের বিপরীতমুখী সম্পর্ক। আমি আবার বলতেছি, দেখো, আয় বাড়লে ব্যবসায়ীরা কি করে? ব্যবসায়ীরা বিনিয়োগ করে ব্যবসা প্রতিষ্ঠানে যন্ত্রপাতি কেনার জন্য, নতুন নতুন যন্ত্রপাতি কেনার জন্য, নতুন নতুন কিছু জিনিস কেনার জন্য তারা কি করে? টাকাটা বিনিয়োগ করে। আয় বাড়লে বিনিয়োগটা বাড়ে। কিন্তু সুদের হারের সময় কি হয়? যখন সুদের হার বেড়ে যায়, ব্যবসায়ীরা কি করে বলতো? ব্যবসাতে টাকা দেয় না, ব্যাংকে টাকাটা রেখে দেয়। ব্যাংকে টাকা রেখে দিলে বিনিয়োগটা কমে যায়, ব্যবসা প্রতিষ্ঠানের বিনিয়োগটা কি হয়ে যায়? কমে যায়। তো এই জন্য মনে রাখবে যে এখানে হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। এর বাইরে আর কোনো তেমন একটা কথাবার্তা নাই। এরপর হচ্ছে নিট বিনিয়োগ বা মোট বিনিয়োগ, এই ধরনের কিছু বিনিয়োগ আছে। এই স্বয়ংভূত বিনিয়োগের আরেক নাম মনে রাখবা। স্বয়ংভূত বিনিয়োগ যেটা আছে, এই স্বয়ংভূত বিনিয়োগের আরেক নাম হচ্ছে এটার আরেক নাম হচ্ছে প্রতিস্থাপন বিনিয়োগ। প্রতিস্থাপন বিনিয়োগ, স্বয়ংভূত বিনিয়োগের আরেক নাম হচ্ছে প্রতিস্থাপন বিনিয়োগ, যেটা হচ্ছে আয়ের উপর নির্ভর করে না। আর পরিচিত বিনিয়োগ যেটা আছে সেটার আরেক নাম হচ্ছে নিট বিনিয়োগ। পরিচিত বিনিয়োগের আরেক নাম হচ্ছে নিট বিনিয়োগ। ঠিক আছে? এই দুইটা মিলে যেটা হয়, এই প্রতিস্থাপন বিনিয়োগ আর নিট বিনিয়োগ যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে মোট বিনিয়োগ। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মোট বিনিয়োগটা ডিপেন্ড করে দুইটার অংশের উপর। একটা হচ্ছে প্রতিস্থাপন বিনিয়োগ, আর একটা হচ্ছে নিট বিনিয়োগ। ঠিক আছে? আর একটা হচ্ছে নিট বিনিয়োগ। তোমাদের পরীক্ষা আসবে মোট বিনিয়োগের কয়টা অংশ। ঠিক আছে? মোট বিনিয়োগের কয়টা অংশ? 2টা অংশ। একটা হচ্ছে প্রতিস্থাপন বিনিয়োগ, আর একটা হচ্ছে নিট বিনিয়োগ। এই দুইটা যোগ করলে মোট বিনিয়োগ পাওয়া যায়। ঠিক আছে? এই জিনিসগুলো তেমন একটা আসার চান্স কম, তারপরে এই জায়গাটা একটু বেশি আসবে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি, সবাই আশা করি বুঝতে পেরেছি বিনিয়োগের উপর সুদের হার নির্ভর করে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি কিনা একটু বলবো, সবাই একটু বুঝতে পেরেছি কিনা বলবো। যদি বুঝতে পারো হয় একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। মোট বিনিয়োগের 2টা অংশ, গুড। এই তো যারা আমার বলার সাথে সাথে যারা কমেন্ট করো তারাই কিন্তু ভালো মতো শিখতে পারবা। ওকে, মোট বিনিয়োগের 2টা অংশ, একটা হচ্ছে প্রতিস্থাপন বিনিয়োগ, আর একটা হচ্ছে নিট বিনিয়োগ। তাহলে এই জিনিসটা বুঝে আসলে আমরা সরকারি বিয়ে যাব। ওকে, জি স্যার। ওকে, চলো এরপর হচ্ছে সরকারি ব্যয় যেটা আছে সেটা। সরকারি ব্যয় এটাকে বলা হয় জি মানে কি বলতো? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আচ্ছা, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার জিনিসটা আমাদেরকে ভালো মতো বুঝতে হবে।
যদি এটা নিয়ে আমাদের দ্বিতীয় পত্রে বিস্তারিত আলোচনা থাকবে, একদম সরকারি ব্যয় নামে একটা অধ্যায় আছে পুরোপুরি। এখানে জাস্ট দুইটা কথা মনে রাখবে যে সরকারি ব্যয় কাকে বলে, একটা কথা জানতে হবে যে এটা আসলে কাকে বলে, সরকারি ব্যয় কাকে বলে। এরপর আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সরকারি ব্যয় কত প্রকার, সরকারি ব্যয়টা হচ্ছে কত প্রকার। এই দুটো জিনিস শিখলে হয়ে যাচ্ছে, এই অধ্যায়ের জন্য আর কিছু লাগবে না। সরকারি ব্যয় কাকে বলে আর সরকারি ব্যয় কত প্রকার, এই জিনিসটা শিখলে হয়ে যাচ্ছে। এই দুইটা জিনিস যদি আমরা শিখতে পারি তাহলে হয়ে যাবে। দেখো সরকারি ব্যয় কাকে বলে আমি একটু বলি। জনকল্যাণের উদ্দেশ্যে সরকার যে অর্থ ব্যয় করে, একদম এক লাইনে লেখা যাবে। হ্যাঁ, জনকল্যাণের উদ্দেশ্যে সরকার যে অর্থ ব্যয় করে, যে অর্থ ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে। দেখো এক লাইনে বলে ফেলছে। হ্যাঁ, জনকল্যাণের উদ্দেশ্যে সরকার যে অর্থ ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে। এক লাইনে বলা যাবে, এক লাইনে বলা যাবে। আর যদি কেউ বাড়ায় লিখতে চাও তাহলে লিখো দেশ পরিচালনার জন্য বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য। দেশ পরিচালনা, প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার যে অর্থ ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে। এভাবে অনেক কথা বলা যায়, চাইলে এক লাইনেও বলা যায়। জনকল্যাণের উদ্দেশ্যে সরকার যে অর্থ ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে। আর সরকারি ব্যয় হচ্ছে দুই প্রকার, সরকারি ব্যয় হচ্ছে দুই প্রকার। তাহলে সবাই একটু কমেন্টে লিখো সরকারি ব্যয় কয় প্রকার, সরকারি ব্যয় কয় প্রকার, একটু সবাই একটু কমেন্টে লিখেন সরকারি ব্যয় কয় প্রকার। দুই প্রকার, একটা হচ্ছে স্যার রাজস্ব ব্যয়, একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে রাজস্ব ব্যয়, একটা হচ্ছে উন্নয়ন ব্যয়। উন্নয়ন ব্যয় বা এটাকে অনেকে মূলধনী ব্যয় বলে, মূলধনী ব্যয় বলে, রাজস্ব ব্যয়, মূলধনী ব্যয়। তাহলে রাজস্ব ব্যয় কোনগুলা বলতো? রাজস্ব ব্যয় মানে হচ্ছে মনে রাখবা তোমার হচ্ছে যে প্রশাসনিক কর্মকর্তার যে বেতন দেয়, প্রশাসনিক কর্মচারীর বেতন, প্রশাসনিক কর্মচারীর বেতন। মনে করো পুলিশের যে বেতন, তোমার হচ্ছে সেনাবাহিনীর যে বেতন, এই প্রশাসনিক যারা আছে, বিসিএস কালার যারা আছে তাদের যে টাকাটা দেয়, বেতনটা দেয়, সেটা হচ্ছে রাজস্ব ব্যয়। আর উন্নয়ন ব্যয় হচ্ছে কোনগুলো? মনে করো সেতু তৈরি, বাঁধ তৈরি, হ্যাঁ, রাস্তাঘাট নির্মাণ, তারপর হচ্ছে ভবন তৈরি। তাহলে এইগুলোর জন্য যে টাকাটা খরচ করে সেটা হচ্ছে উন্নয়ন ব্যয় বা মূলধন ব্যয়। এই দুইটা জিনিস যদি মাথার ভিতর ঢুকে তাহলে লিখো আইএনজি ক্লিয়ার, আইএনজি ক্লিয়ার লিখো। সবাই একটু কমেন্ট লিখো আইএনজি ক্লিয়ার। যদি এই জিনিসটা বুঝতে পারো যে হয় তাহলে আইএনজি ক্লিয়ার লিখো। এরপর আমরা বাকি অংশে যাচ্ছি। তাহলে এখন যারা আসছো তাদেরকে একটু বলি, আমরা বেসিক্যালি আমরা হচ্ছে তোমরা যদি আমাদের এখন যারা জয়েন করছো তাদের জন্য বলতেছি, বেসিক্যালি আমরা এই অধ্যায়ের উপর হচ্ছে আজকে 5 নম্বর ক্লাসে আসছি। এর আগে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর অধ্যায়ে কি কি পড়ছি সেটা তোমাদেরকে একটু বলেছিলাম। আজকের কিন্তু আমরা আই এবং জি এর অংশটা শেষ করছি। আমাদের আজকের হট টপিক হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। ভারসাম্য জাতীয় আয়। তো এই ভারসাম্য জাতীয় আয় এটা কিভাবে নির্ধারণ করা হয় সেটা শিখবো। ভারসাম্য জাতীয় আয় কিভাবে নির্ধারণ করা হয় সেটা শিখবো। বেসিক্যালি এটা আমাদের হট টপিক, পরীক্ষায় এটাই আসে। পরীক্ষায় আসে হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। সো যারা এখন যুক্ত হয়েছো তাদের জন্য খুব ভালো হবে তোমরা এই টপিকটা যদি ভালো করে বুঝে যাও। বাকিগুলো রিডিং পড়া, এগুলো পরে দেখে নিলে পারবা, বাট আপাতত তোমরা সবাই এই জিনিসটা বুঝার চেষ্টা করবা, ঠিক আছে? যারা আসছো আর যারা একটু আগে ক্লাসে জয়েন করছো তারা দ্রুত এটা শেয়ার করে দিবা, ক্লাসটা শেয়ার করে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দ্রুত নিয়ে আসো, যাতে অন্তত এটা পড়ে অন্তত 10 বার। ভাই এখান থেকে 10 নাম্বার আসে পরীক্ষায়, তাহলে এই 10 নাম্বারটা অন্তত তুলুক না, পুরা ফ্যানগুলা কষ্ট করে এই 10 নাম্বার তুলতে পারে কিনা দেখো না, ঠিক আছে? একটু কষ্ট করে ওদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও দ্রুত। একটু সবাই যারা শেয়ার করেন তারা শেয়ার করো, যাতে অন্তত 10 নাম্বার তারা কালেক্ট করতে পারে। এই ক্লাসগুলো অনেকে ইউটিউবে পরে দেখবা, যারা ইউটিউবে দেখতেছো তারা বন্ধু বান্ধবদেরকে ক্লাসগুলো শেয়ার করবা, ঠিক আছে? ওকে, তোমাদেরকে বলি নাই যদিও, এটা যারা ইউটিউবে দেখবে তাদেরকে বলে দিছি, তোমরা এটা বুঝবা না। ওকে চলো আমরা দেখি তোমরা একটু কারা কারা শেয়ার করছো, শেয়ার করে ডান লিখো। তারপর আমরা ভারসাম্য জাতীয় আয় যাচ্ছি। আমাদের আজকের হট টপিক হচ্ছে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। এই ভারসাম্য জাতীয় আয় নির্ধারণটা আমরা বুঝার চেষ্টা করবো। তো সবাই একটু দ্রুত কারা কারা শেয়ার করছে একটু শেয়ার ডান লিখো। গুড। ইমাত হচ্ছে একদম সব সময় সেরা, 100তে 100। ওই দেখছো এই শাকিল বলছে অফলাইন ক্লাস কখন থেকে, অনলাইনে ক্লাস কখন থেকে শুরু করবেন? দেখছো পেইড ব্যাচের ক্লাস নিচ্ছি না, তারপরে ফ্রি ক্লাস নিচ্ছি। কারা কারা শেয়ার করছো একটু শেয়ার ডান লিখো, যে লিখো হ্যাঁ ডান লিখো, ঠিক আছে? কারা কারা শেয়ার করছো একটু দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি মাত্র একজন নাকি দুজন। এই যে দেখছো বিশ্বাসঘাতক অনেকে আছে যারা
অনেকেই আছে যারা দিতে চায় না। আচ্ছা, বিশ্বাসে হয়তো বলা যাবে না, জাস্ট আমি দুষ্টামি করে বলছি। হ্যাঁ, আচ্ছা চলো, এই ভারসাম্য জাতীয় আয় মানে কি শুনো। ভারসাম্য জাতীয় আয় মানে হচ্ছে যে আয় হচ্ছে সামগ্রিক চাহিদা এবং যোগান দুইটা সমান হয়। শুনো ভালো করে শুনো, যে আয়ে এই সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান এই দুইটা সমান হবে, সেটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। অর্থাৎ যতটুকু আয় হলে একটা দেশের সামগ্রিক আয় এবং সামগ্রিক যোগান সমান হয়, যতটুকু আয় হলে একটা দেশের সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান সমান হয়, সেটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। তো এই ভারসাম্য জাতীয় আয়ের নির্ধারণের জন্য দুই ধরনের পদ্ধতি আছে। ভারসাম্য জাতীয় আয়ের দুই ধরনের, বলতো কয় ধরনের পদ্ধতি আছে? দুই ধরনের পদ্ধতি আছে, ঠিক আছে। এগুলো স্পেসিফিক্যালি যে এরকম দুই ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে এরকম না, বিভিন্ন দেশের বিভিন্ন অর্থনীতিতে বিভিন্ন রকম পদ্ধতি আছে, ঠিক আছে। তো এমন না যে দুই ধরনের পদ্ধতি সারা দুনিয়া তার কাছে নেই। তো এই জিনিসগুলো খেয়াল করবা যে এক এক সারা এক এক ভাবে বলতে পারে, সমস্যা নেই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এগুলো কারণ বিভিন্ন দেশের অর্থনীতিতে বিভিন্ন ভাবে তোমার ভারসাম্য জাতীয় আয়টা নির্ধারণ করা হয়। আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে মূলত দুই ধরনের ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের কথা বলা হয়ে থাকে। একটা ভারসাম্য জাতীয় আয় হচ্ছে সামগ্রিক, এটা অনেকে মামগ্রিক পড়ে ফেলবে, এই জন্য আমি একটু লিখি সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের ভিত্তিতে, সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের ভিত্তিতে। একটা হচ্ছে এই পদ্ধতি, হ্যাঁ। আরটা হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ পদ্ধতি, সঞ্চয় ও বিনিয়োগের ভিত্তিতে, ঠিক আছে। তো একটা এখানে হচ্ছে একটা পদ্ধতি হচ্ছে আধুনিক অর্থনীতিবিদরা দিচ্ছে, আরেকটা পদ্ধতি হচ্ছে কেস দিচ্ছে। বেসিক্যালি হচ্ছে তোমার এই পদ্ধতিগুলা আমাদের দেশে প্রচলিত, এই দুইটা পদ্ধতি হচ্ছে আমাদের দেশে প্রচলিত। আমাদের দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা সেখানের সাথে এই দুইটা পদ্ধতি যায়। একটা হচ্ছে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান পদ্ধতি, আর হচ্ছে সঞ্চয় বিনিয়োগ পদ্ধতি। তো এই পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করার জন্য মনে রাখবেন, এই পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে সমান এডি, এটা হচ্ছে আমাদের সূত্র, হ্যাঁ। আর সঞ্চয় বিনিয়োগ পদ্ধতিতে সূত্র হচ্ছে S = I, ঠিক আছে। এখানে মনে রাখবা যে S মানে হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই, মানে হচ্ছে সামগ্রিক যোগান, S মানে হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই বা সামগ্রিক যোগান, আর AD মানে হচ্ছে সামগ্রিক চাহিদা, অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই, অ্যাগ্রিগেট ডিমান্ড। আর এখানে S হচ্ছে সেভিংস মানে হচ্ছে সঞ্চয়, আর I মানে হচ্ছে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ, ঠিক আছে। এই দুইটা পদ্ধতি, ঠিক আছে। একটু মনে রাখতে হবে, এখানে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে একটু মনে রাখতে হবে, দরকার হলে তোমরা খাতায় লিখে রাখো যে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে জানো? মনে রাখতে হবে এখানে S মানে হচ্ছে Y, মনে রাখবা। আর AD মানে হচ্ছে C প্লাস I প্লাস G, ঠিক আছে। আবার অনেক সময় কি হইতে পারে, C প্লাস I প্লাস G প্লাস XN ও হইতে পারে, কোনো সমস্যা নাই। দেখো এখানে AD মানে হচ্ছে C প্লাস I হইতে পারে, AD মানে হচ্ছে C প্লাস I প্লাস G হইতে পারে, AD মানে হচ্ছে C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস XN হইতে পারে। অর্থাৎ যে কোনো কিছু হইতে পারে। দেখো তোমরা যদি চতুর্থ ক্লাসটা ভালো করে দেখো, চতুর্থ ক্লাস কিন্তু আমি এই জিনিসগুলো বলছিলাম, দেখে আসিও, হ্যাঁ। ওই চতুর্থ ক্লাসে যে কথাগুলো বলছে ওখানে 2 কাত 3 কাত বদ্ধ অর্থনীতি মুক্ত অর্থনীতির কথা বলছিলাম, ওখান থেকে দেখে আসিও। আর যদি দেখে আসতে ইচ্ছে না হয়, জাস্ট এই লাইনটা মনে রাখো যে মনে রাখতে হবে S মানে হচ্ছে Y আর AD মানে হচ্ছে C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M বা XN। এখানের মধ্যে যদি দুইটার মান থাকে দুইটা লিখবা, তিনটার মান থাকলে তিনটা লিখবা, চারটার মান থাকলে চারটা লিখবা। তো জাস্ট এই জিনিসটা মুখস্থ হলে ডান লিখো সবাই, একটু ডান লিখো। এই জিনিসটা মুখস্থ হয়েছে কিনা দেখো। সামগ্রিক আয় দুইটা পদ্ধতি আছে, একটা সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান, ভারসাম্য জাতীয় আয় দুইটা পদ্ধতি আছে, একটা সামগ্রিক চাহিদা একটা সামগ্রিক যোগান, আর এখানে সামগ্রিক চাহিদা বা সামগ্রিক যোগান যখন বলবে তখন সেটা হচ্ছে S = ID, সূত্রটা মনে রাখবা। S মানে হচ্ছে Y, AD মানে হচ্ছে C প্লাস I প্লাস G প্লাস XN। আর সঞ্চয় বিনিয়োগ পদ্ধতিতে শুধুমাত্র মনে রাখবা S = I। এখানে মনে রাখতে হবে, লিখো যে মনে রাখতে হবে S না থাকলে C থেকে S নির্ণয় করতে হবে, মনে রাখবা। যদি S না থাকে, প্রশ্নে যদি S না থাকে, মনে রাখবা প্রশ্নে S না থাকলে, শুনো, প্রশ্নে যদি S না থাকে, C থেকে S নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে S = Y মাইনাস C। মনে করো যে তোমাকে একটা প্রশ্ন দিছে, ওই প্রশ্নের মধ্যে S নাই, ঠিক আছে। S এর মান লাগবে, হ্যাঁ।
এসটা নাই, তাহলে এসটা বের করবা কিভাবে? ওয়াই থেকে সি বিয়োগ করলে এস বের হয়ে যাবে, ওয়াই থেকে সি বিয়োগ করলে কি বের হয়ে যাবে? এস বের হয়ে যাবে। ওকে, সবাই আই হোপ বুঝতে পেরেছেন, আই হোপ সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা একটু দেখি যে বুঝতে পারি কিনা। একটা প্রশ্ন লিখি, আমরা প্রশ্ন একটা লিখি, যে প্রশ্ন নম্বর 1 তোমাকে বললো সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.5y, ঠিক আছে, আর এস ইকুয়াল টু আই ইকুয়াল টু মনে করো যে 200 আর জি ইজ ইকুয়াল টু মনে করো যে 400, ঠিক আছে। তোমাকে দুইটা প্রশ্ন বলবে, একটা গতে বলবে যে হচ্ছে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, এটা একটা কথা বলবো, হ্যাঁ। আর অথবা বলবে, আরেকটা প্রশ্ন বলবে যে সরকারি ব্যয় 200 টাকা বৃদ্ধি পেলে 200 টাকা বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ে কি পরিবর্তন আসবে, দুইটা প্রশ্ন, হ্যাঁ। এই দুইটা প্রশ্নের বাইরে যাবে না, মনে রাখবা, ঠিক আছে। এগুলো 100% একদম নোট করে লিখে রাখতে পারো, এগুলো 100% নোট করে লিখে রাখতে পারো যে এই দুইটা প্রশ্নের বাইরে জীবনও যাবে না। হয় একটাতে ভারসাম্য জাতীয় বের করতে বলবে, আরেকটা হচ্ছে সামগ্রিক চাহিদা সরকারি ব্যয় বেড়ে গেলে ভারসাম্য জাতীয় কি পরিবর্তন আসবে সেটা জিজ্ঞেস করবে। তো প্রসেস বাই প্রসেস আগাবো। প্রথমে আমরা গটা সলভ করব। গটা সলভ করার জন্য আমরা একটা প্রশ্ন আবার একটু যাচ্ছি। এখানে আমাদের হচ্ছে আমরা গ নম্বরটা প্রশ্নটা সলভ করতেছি। গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছিল একটু দেখো। গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছিল? ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা। তাহলে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করার জন্য প্রথমে ভারসাম্য জাতীয় আয় কাকে বলে সেটা লিখে ফেলবা, ঠিক আছে। বই থেকে এটা মুখস্থ করবা, ভারসাম্য জাতীয় আয় কাকে বলে। বইয়ে সুন্দর করে একটা সংজ্ঞা দেওয়া আছে, ভারসাম্য জাতীয় আয়ের সংজ্ঞাটা লিখে দিবা, ঠিক আছে। এইগুলো না লিখলে চলে, বাট এগুলো লিখলে স্মার্ট, হ্যাঁ। এগুলো লিখলে প্রশ্ন তোমাকে স্যারে পুরোপুরি নম্বর দিবে। এরপর লিখবা ভারসাম্যের শর্তানুসারে। এই কথাটা অনেকে লিখে না, হ্যাঁ, এই কথাটা লেখা উচিত, ভারসাম্যের শর্তানুসারে। এবার একটু প্রশ্নের দিকে তাকাও। দেখো আমাদের কাছে পদ্ধতি দুইটা। আমাদের কাছে ভাইয়া পদ্ধতি কয়টা ভাইয়া? আমাদের কাছে পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে এস সমান আইডি পদ্ধতি, আর এটা হচ্ছে 2 নম্বর হচ্ছে কি জানো? 2 নম্বর হচ্ছে এস ইকুয়াল টু আই পদ্ধতি। আমার প্রশ্নে যদি এস এবং আই থাকতো, শুধু এস এবং আই থাকতো, সেক্ষেত্রে আমি শুধুমাত্র এইটা পদ্ধতিকে ইউজ করলে হইতো। বাট আমাকে এখন কোন পদ্ধতি বলে নাই, কিন্তু কোন পদ্ধতি বলে নাই। তাহলে আমাকে যেহেতু বলে নাই, আমার ইচ্ছা, এখন আমার ইচ্ছার মধ্যে কথা আছে, হ্যাঁ। তাহলে এস এবং আইডি পদ্ধতি এটা কোনটা, আর এস ইকুয়াল টু আই এটা কোনটা সেটা বুঝতে হবে। প্রশ্নে যদি এস এবং আই থাকে সেটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি, আর প্রশ্নে যদি সি আই জি এগুলো থাকে তাহলে অবশ্যই প্রথম পদ্ধতিতে যেতে হবে। তো প্রথম পদ্ধতিতে যেহেতু যেতে হবে, তাহলে লিখবো ভারসাম্যের শর্ত অনুসারে এস ইকুয়াল টু আইডি। এস ইকুয়াল টু কি বলতো? এস ইকুয়াল টু আইডি। এখন এস মানে কি বলতো? এস মানে হচ্ছে ওয়াই, আইডি মানে হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স। এখন প্রশ্ন হচ্ছে স্যার তুমি প্রশ্নের দিকে তাকাও, এখানে সি আছে, আই আছে, জি আছে। দেখো সি আই জি এগুলো আছে। আমি একটু প্রশ্নটা এখানে লিখি। সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.5 হয়, আই ইজ ইকুয়াল টু 200 আর জি ইজ ইকুয়াল টু 400। এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল, হ্যাঁ। এখানে কি অ্যাকশন আছে? বলো তো সবাই, একটু বলো তো অ্যাকশন কি আছে? সবাই বলো তো অ্যাকশন কি আছে? অ্যাকশন কি আছে ভাইয়া? অ্যাকশন কি আছে সবাই একটু বলো তো। এখানে কি অ্যাকশন আছে? নাই। তাহলে অ্যাকশন না থাকলে এটা মুছে ফেলবো। তাহলে স্যার আমরা কি প্রশ্নে পরীক্ষার সময় কি খাতায় লিখে আবার কেটে দিব? না, তুমি লিখবাই না, শুধু তিনটাই লিখবা, সি প্লাস আই প্লাস জি। তাহলে এখন ওয়াই সমান, দেখো ওয়াই সমান সি এর মান কত? দেখো সি এর মান হচ্ছে 100 প্লাস 0.5 ওয়াই। দেখে লিখবো। আই এর মান কত? আই এর মান হচ্ছে 200, জি এর মান হচ্ছে 400। আর শেষ, জি এর মান হচ্ছে 400। তাহলে এবার দেখো, এবার এখানে একটা ওয়াই একা বসে আসছে, ওই ওয়াই কে এই ওয়াই এর সাথে যুক্ত করে দিব। দেখো এই ওয়াই এর সাথে যুক্ত করে দিচ্ছি। কিভাবে যুক্ত করে দিচ্ছি? দেখো ও এদিকে ছিল, দেখো এখানে সমান চিহ্ন আছে, সমানের এই চিহ্ন ছিল, এই পাশে প্লাস ছিল, এই পাশে চলে আসে মাইনাস হয়ে গেছে। এবার দেখো এখানে 100, 200, 400 এরা যোগ হয়ে যাবে। এরা যোগ হইলে কত হবে বলতো? 700। এরা যোগ হইলে কত হবে বলতো? 700। এখন এখানে খেয়াল করো, এখানে হচ্ছে দেখো, এই যে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 3টা ওয়াই থেকে 2টা ওয়াই চলে গেলে কয়টা ওয়াই? একটা ওয়াই, ঠিক আছে, একটা ওয়াই। তো একটা ওয়াই এভাবে না লিখে জাস্ট শুধু ওয়াই লিখলেও চলে, ওয়াই মানে একটা ওয়াই, হ্যাঁ। আমি যদি বলি যে 60টা ওয়াই থেকে তোমাকে যদি বলি 60টা ওয়াই থেকে 4টা ওয়াই বাদ দিলে কয়টা ওয়াই? 4টা ওয়াই বাদ দিলে কয়টা ওয়াই? অবভিয়াসলি তুমি বলবা স্যার 3টা ওয়াই। এরকম করে বলবা না? রাইট, এরকম করে বলবা। এখানে কয়টা ওয়াই বলো তো? এখানে কয়টা ওয়াই? একটা ওয়াই।
দেখো এখানে কিন্তু একটা ওয়াই আছে, মনে মনে একটা ওয়াই। তো এই একটা ওয়াই থেকে 0.5 ওয়াই বাদ দিতে হবে। এখন স্যার এটা তো আমি জানি না, বিয়োগ করতে জানি না, কি করবো জানো? ক্যালকুলেটারে 1 থেকে 0.5টা বাদ দাও, ক্যালকুলেটারে 1 থেকে 0.5 বাদ দাও, যেটা আসে সেটা লিখে ফেলো, 0.5 ওয়াই আসবে। দেখো তুমি ক্যালকুলেটারে বিয়োগ করে দেখো, 1 মাইনাস 1 মাইনাস 0.5 সমান সমান ক্যালকুলেটারে আসবে 0.5। দেখো তো মিলে কিনা, 0.5 ওয়াই আসবে। তাহলে এটা লিখে দিবা। এরপর 700। আমার উদ্দেশ্য কি? ওয়াই বের করা, ওয়াই বের করা। কেন? ভারসাম্য জাতীয়। এই যে 700 কে 0.5টা যদি এই পাশে ওকে ট্রান্সফার করে দাও, গুণ আকারে ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। আর যখন ভাগ করবা তাহলে ওয়াই সমান 3500। এটা 3500 হবে মনে হয়, তোমরা একটু ক্যালকুলেটারে দেখো। 700 কে 0.5 দিয়ে ভাগ করলে ওয়াই সমান 3500। সুতরাং ভারসাম্য জাতীয় আয়, সুতরাং ভারসাম্য জাতীয় আয় ওয়াই বার সমান 3500। ভারসাম্য জাতীয় আয় ওয়াই বার সমান 3500। দেখো কত সুন্দর। এই কয়টারে বলতে পারলে 3 মাস্ট দিবে ভাই। এখানে হচ্ছে 3 মাস্ট, 3 মাস্ট। বুঝে আসছে কিনা একটু বলো তো সবাই। 1400 7 কে ভাগ করলে এই 1400 শিওর? 1400 কি তোমরা 100%? ও আমি ভুল করছি নাকি? আম সরি, এটা বলে 1400। তাহলে আমি ভুল করে ফেললাম। 7 কে অর্ধেক করলে কত হয়? 3.5 না? ওকে 1400। আচ্ছা 1400, তাহলে 1400 হলে 1400। আচ্ছা 700 দুগুণ, হ্যাঁ সরি, এটা তো ভুল করে ফেলছি আমি। ওকে চলো। আচ্ছা বুঝে আসছে কিনা সবার একটু বলো, সবার কি বুঝে আসছে কিনা? হ্যাঁ 1400। আচ্ছা এটা বুঝে আসছে, এটা সবার বুঝে আসছে। দেখো এখানে আমরা এগুলো আনুষঙ্গিক কাজ করছি, সো এগুলা কিন্তু তোমরা এগুলোর দিকে চোখ দিবা না। এগুলোর দিকে চোখ দিলে কিন্তু তোমাদের কি বলতো, তোমাদের লস। এগুলোর দিকে চোখ দেওয়া যাবে না। ভুল করে বললাম। ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তাকাবা না, কিন্তু এই জিনিসগুলো তোমাদের এমনিতে ক্যালকুলেশনের জন্য বলবো। ওকে আমরা এই জিনিসটা পরীক্ষা সুন্দর করে এভাবে করতে পারলে কাজ শেষ। এরপর দেখো, এরপরে প্রশ্নটা দেখো, বলছে যদি সরকার 200 টাকা ব্যয় বৃদ্ধি করে। দেখো এখানে অলরেডি সরকার 400 টাকা করতেছে খরচ, ঠিক আছে? ওখানে আরো 200 টাকা খরচ করবে। 200 টাকা ব্যয় বৃদ্ধির কথা বলছে। দেখো বৃদ্ধি পেলে বলছে, বৃদ্ধি মানে কি বলতো? এই 400টা আরো 200 টাকা বেড়ে 600 হয়ে যাবে। তাহলে 600 টাকা করলে তখন কি হবে? তার মানে কি বলতে যাচ্ছে না, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে সি কোনো পরিবর্তন হবে না, সি যা আছে তা থেকে যাবে, আই 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 যা আছে তা থেকে যাবে। কিন্তু জিটা কি হবে? ওই 400 সাথে 200 বৃদ্ধি পেয়ে এটা জিটা 600 হয়ে যাবে। এই জায়গাটা পরিবর্তন, জাস্ট এই জায়গাটা পরিবর্তন, আর কিছু না, বাকি সব সেম। তাহলে এখন কথাটা কিভাবে লিখবো? দেখো কথাটা আমরা কিভাবে লিখবো, যে মনে করো যে এটা ঘ নম্বর, হ্যাঁ একদম লিখে দিচ্ছি পরীক্ষায় যেভাবে লিখবা। তুমি একদম নিঃসন্দেহে এখানে লিখে দিবা যে সরকারি ব্যয় 200 টাকা বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পাবে। এখন তুমি স্যার এই যে ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পাবে যে কথাটা বলছো, এটা তুমি কেমনে জানো স্যার? কেমনে জানো? আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, একদম শিখিয়ে দিচ্ছি। মনে রাখবা যে কোনো একটা ব্যয় বেড়ে গেলে হবে CIG, যাই বাড়ুক না কেন, একটা খরচ বেড়ে গেলে ভারসাম্য জাতীয় বেড়ে যাবে। অর্থাৎ টোটাল কথা হচ্ছে খরচ হলে আয় বাড়বে। তাহলে বাড়লে বাড়বে, কমলে কমবে। সোজা কথা মাথার মধ্যে রাখবে। যদি কিছু বাড়ার কথা বলে নিচে মনে করো ঘ নম্বর প্রশ্নের মধ্যে আয় বৃদ্ধি পাওয়ার কথা বলতে পারে, জি বৃদ্ধি পাওয়ার কথা বলতে পারে, যে কোনো কিছু বৃদ্ধি পাওয়ার কথা বলতে পারে। বৃদ্ধি পাবে বললে মনে রাখবে এটা বৃদ্ধি পাবে, যদি হ্রাস পাওয়ার কথা বলে হ্রাস পাবে। সোজা কথা, ঠিক আছে? এবার তাহলে এখন বলবো সরকারি ব্যয় বেড়ে গেলে, সরকারি ব্যয় 200 টাকা বৃদ্ধি পেলে সি সমান কত বলতো? সি সমান 100 প্লাস 0.5 হয়, 0.5 হয়। আয় সমান 200 আর জি সমান হচ্ছে 600। ওই যে 400 টাকা বেড়ে গেলে 200 টাকা হবে। এখন ভারসাম্যে শর্ত অনুসারে, এখন ভারসাম্যে কি বলতো? শর্ত অনুসারে তোমার হচ্ছে S = AD। তাহলে S মানে কে? S মানে হচ্ছে Y, AD মানে কে? AD মানে হচ্ছে C প্লাস I প্লাস G।
ঠিক আছে, তাহলে ওয়াইটা রেখে দিব, সি এর মান হচ্ছে 100 প্লাস 0.5y, যা আছে তা রেখে দিব। আই এর মান হচ্ছে 200, তার যা আছে তা লিখে দিব। এখানে 600 লিখতেছি কেন, কারণ এখানে 200 টাকা বেড়ে গেছে, এই 600 টাকা লিখছি। তো আগের মতো যে ওয়াই থেকে 0.5y বাদ দিব, আর 600 800 900, ঠিক আছে 900, তাহলে 900 হলে কি হবে, 0.5y সমান সমান 900। তাহলে এখন ওয়াই সমান কত হবে, ওয়াই সমান তোমরা দেখো ওই 900 কে এটা দিয়ে ভাগ করলে তোমার 1800, এই 1800 টাকা আসবে। তাহলে এটা হচ্ছে 1800 টাকা আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমার আগে ছিল কত, দেখো তো আগে ছিল কত 1400, এখন হয়েছে কত 1800। বলো না কমছে না বাড়ছে, বেড়ে গেছে না, বলছে না বাইরে যাবে। তাহলে আমরা এখানে লিখবো, দেখো এখানে লিখবো গ হতে প্রাপ্ত প্রাথমিক ভারসাম্য জাতীয় আয়। দেখো এটা যেহেতু আয়টা নতুন আসছে না, এই জন্য আমরা y/1 দিব। y/1 সমান 1400 টাকা। y/1 কেন দিচ্ছি, মানে এটা আগে ছিল প্রাথমিক। হ্যাঁ, এখন ভারসাম্য জাতীয় আয় এটা y/2। এখন ভারসাম্য জাতীয় আয় কত, এখন ভারসাম্য জাতীয় আয় হচ্ছে 1800। ঠিক আছে 1800। ঠিক আছে, আমাদের এখানে দেখো, আমাদের যদি জিজ্ঞেস করতো যে কত হবে বললে এখানে শেষ, যে 1800 টাকা হবে। কিন্তু আমাদেরকে বলছিল কি জানো, আমাদেরকে বলছিল যে ভারসাম্য জাতীয় আয়ের কি পরিবর্তন হবে। দেখো কি পরিবর্তন আসবে, তো কি পরিবর্তন আসবে, বাড়বে সেটা লিখবো। তো বাড়বে যে সেটা লিখবো, আমরা লিখবো কি এখন, সুতরাং সরকারি ব্যয় 200 টাকা বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় এই যে 400 টাকা বৃদ্ধি পাবে, 400 টাকা বৃদ্ধি পাবে। এই যে শেষ, কি পরিবর্তন আসবে বলে দিলাম, কাজ শেষ। দেখো 4 কথা ক্লিয়ার, বুঝে আসছে সবার, বুঝে গেছে সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার হলে আমরা নেক্সট যেটা আছে সেটা যাচ্ছি। সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই क्लियर। जी क्लियर, ओके। चलो हम लोग प्रश्न 2 देखबो। प्रश्न 2 देखो कत सुंदर सल्व করে দিচ্ছে, একদম লাইন টু লাইন স্পষ্টভাবে বুঝাই দিচ্ছে। কিন্তু পোলাপাইন তো আসলে মাখনা খাবার খায় না। হ্যাঁ, পোলাপাইন মাখনা খাবার খায় না। প্রশ্ন 2 মনে করো যে বললো c = 100 প্লাস 0.5y। হ্যাঁ 0.5y দিই, আর আয় সমান হচ্ছে 400। এবার গতে বললো কি জানো, গতে বললো সঞ্চয় ও বিনিয়োগের সাহায্যে, কঠিনটা করাচ্ছে। হ্যাঁ, বিনিয়োগের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো, সঞ্চয় বিনিয়োগের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। এরপর আরেকটা প্রশ্ন বলবে কি জানো, বিনিয়োগ ব্যয়, ও এটা একটু একদম বেশি কম হয়ে গেছে না ভাই, এটা হচ্ছে 400 করে দেয়। হ্যাঁ, এটা 400 করে দেয়। বিনিয়োগ ব্যয় 300 টাকা বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ে কি পরিবর্তন আসবে, এটা একটা প্রশ্ন হইতে পারে। আবার প্রশ্নটা একটু ঘুরে দিলে পোলা হয়। দেখো মজার কি জানো, চিত্র আকারে দেখো, এই কথাটা বললে পোলা ভাই স্যার প্রশ্ন কঠিন হয়ে গেছে স্যার, প্রশ্ন তো বুঝতেছি না স্যার, এটা কেমনে করে স্যার, এইটা পারতেছি না। হ্যাঁ, এটা ঝামেলায় পড়ে যায়। তো এই ঝামেলা যারা পড়বা, ঠিক আছে, ওই ঝামেলাটা দূর করে দিব আমি এখন। ঠিক আছে, এই ঝামেলাটা দূর করে দেওয়ার জন্য আমি এখানে বসে আছি, তোমাদেরকে দেখাবো, এই ঝামেলাটা দেখা দিব। আচ্ছা, এই ঝামেলাটা যে এখানে বলবে এরকম না, আমরা যে আগের প্রশ্নটা করছিলাম যে 200 টাকা বৃদ্ধি পেলে কি পরিবর্তন আসবে, এটাও বলতে পারে যে চিত্র আকারে দেখাও, এটাও বলতে পারে। তবে এই দুইটার মধ্যে যে বাস্তবায়ন, মনে রাখবা, এই দুইটার মধ্যে যে চিত্র আকারে দেখানো, এই চিত্র আকারে দেখানোর মধ্যে পার্থক্য আছে। চিত্র আকারে দেখানোর মধ্যে কিন্তু এটার একরকম চিত্র, আর এটা যেটা আছে ওটার আরেকরকম চিত্র,
পার্থক্য আছে। হ্যাঁ, তো পার্থক্যটা এখানের মধ্যে এই প্রশ্নটার মধ্যে না এসে প্রশ্নটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে চিত্র আকারে দেখো এখানে থাকতে পারে। এই প্রশ্নটা এখানে না থেকে দেখো এই প্রশ্ন যদি হয় তাহলে এই প্রশ্নটা এখানে না থেকে এখানে হওয়ার চান্স বেশি, গত হওয়ার চান্স বেশি। তো গত হইতে পারে, এখানেও হইতে পারে, সমস্যা নাই। যদি চিত্র আঁকতে বলে তখন কি আঁকতে হবে সেটা পরে বলতেছে। আপাতত আগে আমরা এটা সলভ করি। সঞ্চয় বিনিয়োগের সাহায্যে ভারসাম্য জাতীয় আয়। দেখো যখন এই কথাটা বলবে, এই কথাটা যখন বলবে তখন আমরা এখানে সলভ করে ফেলতেছি যে গ নম্বরটা। প্রথমে ভারসাম্য জাতীয় আয় কাকে বলে সেটা লিখবা, এটা সংজ্ঞা লিখবা। এরপর হচ্ছে ভারসাম্যের শর্ত অনুসারে, ভারসাম্যের শর্ত অনুসারে ভারসাম্যের শর্ত অনুসারে যেহেতু কি বলছে বলতো, সঞ্চয় এবং বিনিয়োগ S equal to I। এখন প্রশ্ন হচ্ছে স্যার দেখো তো আমার প্রশ্নের মধ্যে S দেওয়া আছে কিনা, প্রশ্নের মধ্যে S দেওয়া আছে কিনা, এই আছে কি নাই দেখি বলো তো, সবাই কমেন্ট করো তো দেখি, বলো তো প্রশ্নে কি ওয়াই আছে? ক্লিয়ার দেখতেছস না? আচ্ছা বড় করে লিখবো, সমস্যা নাই। প্রশ্নে কি আছে বাবারা? প্রশ্নে কি কথা বলো, প্রশ্ন কি আমার এস আছে নাকি নাই? এস কে আছে নাকি নাই? এবার কি করতে হবে জানো, এই এসটা নিয়ে আসতে হবে। ভাইয়া শোনো, এবার এসটা বের করে আনতে হবে। এখন এসটা তোমরা চাইলে প্রশ্ন শুরু করার আগে বের করে ফেলতে পারবে, আর নাইলে একটা রাফ করতে পারবে। শোনো, এসটা বের করার নিয়মটা দেখা দিচ্ছে। এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, এটা শিখেছি আগে। এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, এটা দিয়েও করতে পারবা, এটা দিয়েও করতে পারবা, অথবা আমি তোমাদেরকে বলছিলাম যদি সি সমান যদি 100 প্লাস 0.5 ওয়াই হয়, ভাইয়া তুমি 4 নম্বর লেকচারটা দেখবা, 4 নম্বর লেকচার দেখো ভাইয়া, 4 নম্বর লেকচারটা দেখো তাহলে বুঝবা, 4 নম্বর লেকচারটা দেখো তাহলে বুঝবা। এস ইকুয়াল টু জাস্ট এই 100 আগে একটা মাইনাস এনে দিবা, প্লাস 1 থেকে 0.5টা বাদ দিয়ে দিবা, ঠিক আছে? এই মাইনাস 100 প্লাস 0.5, এই কাজ শেষ। এই দুই লাইনে করা যাবে, অথবা তুমি এই সূত্র দিয়ে করে আসতে পারো, এটা লেকচার 4 এ আছে, তুমি চাইলে করে আসতে পারো। আর যারা লেকচার 4 দেখতে ইচ্ছে হচ্ছে না, জানা দরকার নাই, শুধু সি ইকুয়াল টু এত লিখো, এস ইকুয়াল টু এই 100 আগে একটা মাইনাস বসে দাও, আর এখানে যেটা আছে সেটা 1 থেকে বিয়োগ করে দাও, 1 থেকে বিয়োগ করে দাও, কাজ শেষ। তাহলে এস ইকুয়াল টু পেয়ে গেছি। এস ইকুয়াল টু হচ্ছে মাইনাস 100 প্লাস 0.5 ওয়াই, আর হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে 400, আই ইকুয়াল টু হচ্ছে 400। এবার কি করব, ওয়াইটা রেখে দিব, দেখো ওয়াইটা রেখে দিব, 0.5 ওয়াইটা রেখে দিব, আর এই 400 সাথে এই 100 যোগ করে দিব, 400 সাথে 100 যোগ করে দিব। আবার সেম টু সেম 0.5 ওয়াই 400 সাথে 100 যোগ করলে হচ্ছে 500, আর ওয়াই সমান তোমার হচ্ছে 500 কে 0.5 দিয়ে ভাগ, তাহলে ওয়াই সমান কত আসবে? 5 দুগুণ 10, 1000 টাকা, ঠিক আছে? এই কাজ শেষ। সুতরাং ভারসাম্য জাতীয় আয়, সুতরাং ভারসাম্য জাতীয় আয় ওয়াই বার সমান 1000 টাকা। 1000 কোটি টাকা থাকলে কোটি টাকা লিখবে, টাকা থাকলে টাকা লিখবে, 1000 টাকা জাস্ট। হ্যাঁ, না থাকলে কিছু লিখবে না, না থাকলে এখানে কিছুই লিখবে না। আচ্ছা, ভারসাম্য জাতীয় আয় কত টাকা এরকম যদি জিজ্ঞেস করে, বা টাকা না থাকলে কিন্তু আমরা টাকাটা লিখবো না, 1000, কাজ শেষ। ভারসাম্য জাতীয় আয় 1000। দেখো এটা আরো সোজা, এটা একদম সোজা, একদম সোজা। শুধু কি এখানে কমপ্লেক্স জিনিসটাকে যদি এস না থাকে, ভাইয়া কি বলছি, যদি কি না থাকে, যদি হচ্ছে এস না থাকে, যদি এস না থাকে, ঠিক আছে? যদি কি এস না থাকে তখন সি থেকে এটা বের করে আনতে হবে, সি থেকে কি করতে হবে, বের করতে হবে। হ্যালো, একটু পরে কল দাও, আমি ক্লাসে আছি, একটু পরে কল দাও। তাহলে আমরা কি বলেছি, যদি এস না থাকে সি থেকে এস বের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, গুড, বের করতে হবে, গুড। এই তো পোলা ফাইন তো বুঝছে। যদি এস না থাকে তাহলে এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি দিয়ে বের করতে পারবা, অথবা টেকনিক দিয়ে এস বের করবা। এই যে এটা হচ্ছে টেকনিক, ঠিক আছে? আর এটা হচ্ছে গতানুগতিক। শুনো, এটা হচ্ছে গতানুগতিক পদ্ধতি, গতানুগতিক মানে যোগ বিয়োগ করে বের করা তোমার মতো করে। আর এটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে আমাদের টেকনিক, ঠিক আছে? এই টেকনিক গুলো মনে রাখবা যাতে শর্টকাট করা যায়। এবার বাকিটা তোমরা নিজেরা পারবা, যে বিনিয়োগ দিয়ে যদি 300 টাকা বেড়ে যায়, দেখো এখানে 400 আছে, তাহলে এখানে এস এর মান আগে যা আছে তা থাকবে, 100 প্লাস 0.5। হ্যাঁ, আর এখানে হচ্ছে তোমার এসটা তো চেঞ্জ হবে না, আই চেঞ্জ হবে, আই হচ্ছে 400 আসে 300 বেড়ে গেলে হচ্ছে 700 হবে। তাহলে এটা দিয়ে তুমি কি ওয়াই মান বের করতে পারবা না? বের করতে পারবা। আর আমি তো বলছি যে কোনো একটা জিনিস বেড়ে গেলে এই জাতীয় আয়ও কি পাবে বলতো, জাতীয় আয়ও এটা বেড়ে গেলে এটাও বৃদ্ধি পাবে। সুতরাং দেখবা তুমি এখন বের করলে দেখবা যে এটা ওয়াই বার, যেটা এটা হচ্ছে ওয়াই ওয়ান বের করছো, তো এটা ওয়াই টুটা দেখো, এটা বের করো, এটা অবশ্যই 1000 চেয়ে বেশি হবে, এই 1000 চেয়ে বেশি হবে,
11 চেয়ে কি হবে, বেশি হবে। তাহলে এই জিনিসটা পারবা সবাই, এই জিনিসটা পারবা, এই জিনিসটা কি পারবা, বুঝছো কিনা বলো তো, এই জিনিসটা পারবা কিনা বলো তো, এটা পারবা কিনা সবাই, পারবা কিনা জাস্ট একটা ইয়েস লিখো তো, জাস্ট একটা ইয়েস লিখো তো, পারবা কিনা জাস্ট একটা ইয়েস লিখো তো। হ্যাঁ পিডিএফ দিব, পিডিএফ দিব, পিডিএফ দিব। পিডিএফ এর জন্য কি করবি, পিডিএফ এর জন্য এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, পিডিএফ এর জন্য নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে নক দিবি, তাহলে আমি পাঠিয়ে দিব, হোয়াটসঅ্যাপে নক দিবে। ঠিক আছে, একটা কথা মনে রাখবে যে ক্লাসের তোমার হচ্ছে ক্লাস যেদিন হবে সেদিনে 2 দিনের মধ্যে দিতে হবে। হ্যাঁ 2 দিনের মধ্যে। তুমি 1 মাস পর আমাদের যদি পিডিএফ এর জন্য নক দাও তাহলে আমি দিতে পারবো না। হ্যাঁ 1 মাস পরে যদি নক দাও কাজ হবে না, ঠিক আছে। 1 মাস পরে দিলে হবে না, 2 দিনের মধ্যে দিতে হবে, কারণ এখানে প্রত্যেকদিন পিডিএফ আসতেছে, পিডিএফ যাচ্ছে, পিডিএফ আসতেছে, পিডিএফ যাচ্ছে। তাহলে এতটুকু যদি বুঝতে পারি, দেখো এই জিনিসটার আমি এই ওই জিনিসটা যে বললাম যে চিত্র আকারে আসবে, যে এখানে একটা চিত্র আকারে কথা বলবে, যে চিত্র আকারে দেখাও, চিত্র আকারে দেখাও, সেই জিনিসটা কিভাবে দেখাবা, চিত্র আকারে কিভাবে দেখাবা। আমি যদি এই পৃষ্ঠে যদি যাই, এখানে দেখো আমাদের ভারসাম্য জাতীয় আয় আগে ছিল 1400, আগে ছিল 1400, এটা হচ্ছে 1800। এটা যদি চিত্রে দেখাইতে বলে, দেখো যদি চিত্রে বলে, শুনো, যদি যদি চিত্রে বলে, যদি চিত্রে দেখাতে বলে, হ্যাঁ তবে কি করবে জানো, এখানে কোনো কাজ নাই, তুমি জাস্ট আমি যেভাবে বলতেছি ওভাবে মাথার ভিতরে ঢুকাও, কারণ এখানে আরো অনেক কথাবার্তা আছে, এগুলো আমরা স্কিপ করি, কারণ এগুলো না বুঝতে চলে। তুমি জাস্ট চিত্রটা বুঝো, চিত্রটা যদি বুঝো তাহলে মনে রাখবে যে এখানে হচ্ছে নিচে থাকবে ভারসাম্য জাতীয় আয় আর উপরে থাকবে আইডি এবং এস, আইডি এবং এস। নিচে হচ্ছে কি বলছো, নিচে হচ্ছে কি বলেছে জাতীয় আয়, আর উপরে হচ্ছে ওই যে চাহিদা যোগান, সামগ্রিক, একটা হচ্ছে সামগ্রিক, একটা হচ্ছে সামগ্রিক চাহিদা, আর একটা হচ্ছে সামগ্রিক যোগান। ঠিক আছে, সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান। তো তোমার কাজ কি জানো, একটা 45 ডিগ্রি রেখা আঁকা, এখানে একটা হচ্ছে 45 ডিগ্রি রেখা আঁকবা। দেখো আমি 45 ডিগ্রি রেখা আঁকার ক্ষেত্রে একটু ব্যাখ্যা হতে পারে, বাট তোমরা নিজেরা 45 ডিগ্রি একটা রেখা আঁকবা। এই 45 ডিগ্রি রেখাটাকে বলা হয় এস রেখা। এই 45 ডিগ্রি রেখাটাকে কি বলা হয় বলতো, এস রেখা। এখন তুমি আমাকে প্রশ্ন করবে না স্যার এটা করতে গিয়ে আসে, এটা হচ্ছে অর্থনীতিতে যখন এই সামগ্রিক আয় বিশ্লেষণটা চিত্রে করা হয়, তখন এই যে 45 ডিগ্রি রেখাটাকে এস রেখা হিসেবে দাবি করা হয়। এটা অর্থনীতিবিদদের মতামত। এখন এটা কেন এটাকে এস বলা হচ্ছে, এটা কারণ আছে, এগুলো তো তোমাকে এত কথা বললে আসলে তুমি নিজের লোড নিতে পারবে না, তোমার এখন বয়স কম, এগুলো তুমি বুঝতে পারবে না, এই জন্য বলতেছি না। এগুলো যারা অফলাইন ক্লাসে পড়ে তাদেরকে মাঝের মধ্যে বলি, ইচ্ছে হলে বলি আর কি, আর ইচ্ছা না হলে তো বলি না। ঠিক আছে, তাহলে এই 45 ডিগ্রি রেখাটাকে বলা হয় এস রেখা। ঠিক আছে, আমি এস দেখাই ফেলছি, কিন্তু এস দেখা ফেলছি, এবার আইডি দেখাবো। এই আইডি মানে হচ্ছে, শুনো, এই আইডি মানে হচ্ছে এই যে এই সি প্লাস আই প্লাস জি এর মানগুলা। ঠিক আছে, এই আইডি মানে হচ্ছে সি প্লাস আই প্লাস জি এর মানগুলো। তো এখানে ঘটনাটা কি জানো, তাহলে আমাদের এই দেখো এটা একটা হচ্ছে আইডি, শুনো এগুলো হচ্ছে আইডি 2, আর এগুলো যখন প্রথমে দেওয়া ছিল না, প্রথমে প্রশ্ন হচ্ছে 100 প্লাস 0.5। দেখো এই পিডিএফটা যখন কেউ পরে দেখবে সে কিছুই বুঝবে না, তুমি বুঝবা। কেন বুঝবা, কারণ তুমি তো পড়ে আসছো। এই যে এটা হচ্ছে আইডি 1, এটা প্রশ্নে ছিল, এটা কি প্রশ্নে ছিল, এটা হচ্ছে আইডি 1, আর এটা হচ্ছে আইডি 2। দেখো এটার মান ছোট, এই জন্য প্রথমে আইডি 1টা আঁকবো। আইডি 1টা কিভাবে আঁকবো, আইডি 1টা হচ্ছে এই জাস্ট এভাবে করে উপরে করে আঁকবা, উপরের দিকে যাচ্ছে এরকম করে আঁকবা আইডি 1। আইডি 1 যখন যাচ্ছে, দেখো 45 ডিগ্রি রেখাটাকে এখানে একটা বিন্দুতে ছেদ করছে, এই জায়গায় একটা বিন্দুতে ছেদ করছে, এই জায়গা বরাবর, এটাকে বলা হয় y1, আমরা যেটাকে আমরা বলেছি 1400 টাকা। ঠিক আছে, 1400 থাকতে পারে। এবার আইডি 2 কি করবা, এটার উপর, যেহেতু এটা চেয়ে আইডি 2 বড় হবে, এই আইডি 2টা হচ্ছে এটার উপর করে আঁকবা আইডি 2। এবার আইডি 2 দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দু বরাবর দিবা y2, যেটাকে আমরা বলছি 1800 টাকা। কাজ শেষ। দেখো এখানে কোনো কিছু বুঝার নাই, তুমি বুঝার দরকারও নাই, এবং এখানে কিছু বুঝারও নাই। তুমি জাস্ট কি করছো, একটা 45 ডিগ্রি রেখা আঁকছো, আইডিটা এভাবে উপরে দিছো, আইডি 1 এখানে যেখানে ছেদ করছে সেখান থেকে 1400 টাকা দিছো, আইডি 2 যেখানে সেখানে 1800 টাকা দিছো। জাস্ট এতটুকু দেখাতে বলছে স্যারকে। স্যারে দেখতে চাইছে তুমি এস রেখা ছিল কিনা। দেখো স্যারে কি দেখতে চাইছে, দেখো তুমি এস রেখা ছিল কিনা, কোনটা এস রেখা, আর কোনটাকে চাহিদা বলা হয়, কোনটা প্রাথমিক চাহিদা, যেটা প্রশ্ন ছিল সেটা প্রাথমিক চাহিদা, যেগুলো প্রশ্ন পরবর্তীতে 200 টাকা বাড়িয়ে দিচ্ছে সেটা পরবর্তী চাহিদা, এটা হচ্ছে চাহিদা 2। তাহলে এই চাহিদা রেখা যদি প্রথমটা এখানে যায়, পরেরটা কোথায় যাবে, উপরে যাবে, সেটা বুঝো কিনা। আর জাতীয় আয়টা যে এখান থেকে এখানে বেড়ে গেছে, দেখো জাতীয় আয়টা এখান থেকে যে এখানে বেড়ে গেছে, সেটা তুমি আইডেন্টিফাই করতে পারছো কিনা, সেটাই দেখবে স্যার, আর কিছু দেখবে না, আঁকতে পারবা স্যার? হ্যাঁ,
ব্যাখ্যা দিতে হবে না, কোনো ব্যাখ্যা দিতে হবে না, কোনো ব্যাখ্যা দিতে হবে না, জাস্ট চিত্রটা দেখাতে হবে। তোমাকে চিত্র দেখাতে বলছে, জাস্ট ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। ব্যাখ্যা দিয়ে দিছি, এতগুলো ম্যাথ করছি বেটা, আবার ব্যাখ্যা কি? খাস শেষ। পারবা সবাই? পারবা? এটা একটা এমসিকিউতে আসে, শোনো, এটা একটা এমসিকিউতে আসে। একটা এমসিকিউ শিখে ফেলো, একটা এমসিকিউ শিখে ফেলো। এটা একটা এমসিকিউতে বেশিরভাগ আসে। মনে করো যে এরকম একটা রেখা দিছে, হ্যাঁ, এরকম একটা বড় রেখা দিছে, এরকম একটা বড় রেখা দিছে। এখানে হচ্ছে বললো যে এখানে এডি আর এস আছে, আর এটা হচ্ছে 45 ডিগ্রি রেখা, কিন্তু বলে না যে এটা এস। আর এখানে বলছে যে এটা এডি সমান সি প্লাস আই, আর এটা হচ্ছে এডি সমান সি প্লাস আই প্লাস জি, আর এখানে হচ্ছে এডি সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এক্স, এরকম করে বললো। ঠিক আছে, এবার এখানে দেখো কি মজার বিষয়, দেখো এখানে এখানে কতগুলো বিন্দু আছে, এখানে কতগুলো বিন্দু আছে, এই বিন্দুগুলোর নাম দিছে, এই বিন্দুগুলোর নাম দিছে। ঠিক আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ঠিক আছে, ডি বিন্দু, এরকম করে বিন্দুগুলোর নাম দেওয়া আছে। এবং এবার তোমাকে কি করলো, বললো যে এখানে কয়েকটা দাগ দেওয়া থাকবে। দেখো এখানে কয়েকটা দাগ দেওয়া থাকবে, এরকম এরকম দাগ দেওয়া থাকবে, এরকম দাগ দেওয়া থাকবে। এটা মনে করো যে 200, 400, 600, 800, ঠিক আছে, এরকম দাগ দেওয়া থাকবে। এবার তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে এখানে 3 ঘাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্দেশ করে কোন বিন্দু? ভাইয়া শোনো, যদি বলে যে দেখো এখানে প্রশ্ন কয়টা হতে পারে, যে 2 ঘাত বিশিষ্ট অর্থনীতিতে 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 2 ঘাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য বিন্দু কোনটি? ভারসাম্য বিন্দু কোনটি? ভারসাম্য জাতীয় আয় কোনটি? ভারসাম্য জাতীয় আয় কোনটি? এই দুইটা জিনিস চিহ্ন কিনা দেখো তো। 2 ঘাত বিশিষ্ট, দেখো তো 2টা খাত আছে কোথায়? এখানে কি 2টা খাত? না, এখানে 2টা খাত, না এখানে 2টা খাত। তাহলে ভারসাম্য বিন্দু কোনটা? দেখো 2টা খাত, এই 2টা খাত হচ্ছে বি বিন্দু। এই যে ভারসাম্য বিন্দু হচ্ছে বি। ভারসাম্য জাতীয় আয় কত? এই বিন্দু নেমে গেলে যেটা পাচ্ছে সেটা হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে তোমার 2 ঘাত বিশিষ্ট অর্থনীতি। স্যার এবার আমাকে যদি 2 খাত না বলে, এবার আমাকে যদি 2 খাত না বলে, যদি 3 খাত বলে বলতে পারবা? যদি 3 খাত বলে বলতে পারবা? দেখি বলো তো, 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে, এই চিত্রে 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য বিন্দু কত? 2 খাত না বলে আমাকে বললো যে 3 খাত। বলো যে 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে বিন্দু কোনটা হবে? বলো তো ভারসাম্য বিন্দু কোনটা? ভারসাম্য বিন্দু কোনটা আর হচ্ছে আয় কোনটা? ভারসাম্য বিন্দু কোনটা আর হচ্ছে আয় কোনটা? দেখি বলো তো, ভারসাম্য বিন্দু কোনটা বা ভারসাম্য আয় কোনটা? দেখি বলো, ভারসাম্য বিন্দু কোনটা? 3 ঘাতে ভারসাম্য বিন্দু হচ্ছে সি, আর ভারসাম্য জাতীয় আয় কত? 600। তাহলে বলা যাবে, এগুলো কি বলা যাবে? একদম এমসিকিউ এরকম একটা এমসিকিউ তোমাকে বলে দিতে পারে। তাহলে এটাকে বলা হয় 2 খাত, ঠিক আছে, আর এটাকে বলা হয় 3 খাত, লিখে দিচ্ছি। আর এটাকে বলা হয় কি বলতো? 4 খাত। মজার বিষয় হচ্ছে কি জানো, এই 4 খাতকে বলা হয়, মনে রাখবে, এই 4 খাতকে বলা হয় মুক্ত অর্থনীতি, আর এই দুটাকে বলা হয়, এই দুটাকে বলা হয় বদ্ধ বা আবদ্ধ অর্থনীতি। বদ্ধ বা আবদ্ধ অর্থনীতিতে কেন এখানে মুক্ত অর্থনীতি? কেন মুক্ত অর্থনীতি? কোনটা? যে অর্থনীতিতে আমদানি রপ্তানি থাকে, যে অর্থনীতিতে আমদানি রপ্তানি থাকে, অর্থাৎ যে অর্থনীতিতে আমদানি রপ্তানি উৎসাহিত করে, উৎসাহিত করা হয়, ঠিক আছে, উৎসাহিত করা হয়, আমদানি রপ্তানি উৎসাহিত করা হয়। এই যে দেখো এখানে অ্যাকসেন্টটা হচ্ছে আমদানি রপ্তানি বুঝাচ্ছে, আর এখানে অ্যাকসেন্ট নাই, অর্থাৎ এখানে অ্যাকসেন্টের আমদানি রপ্তানি উপস্থিতি নাই, এই জন্য এগুলোকে বলা হয় বদ্ধ বা আবদ্ধ অর্থনীতি। এটা একটা এমসিকিউ। তাহলে এটা, এই এমসিকিউটা বুঝছো? এই এমসিকিউটা বুঝছো সবাই? বলো তো এই এমসিকিউটা বুঝছো? ওই 4 খাতের কথা বলে ফেলছে, আমি 4 খাত জিজ্ঞেস করি না যদিও, হ্যাঁ, এই 4 খাত যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ। এবার বলো 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 বলো, এখানে যে কথাটা বলে যাচ্ছিলাম, এগুলো যদি বুঝে আসে তাহলে পারবা কিনা বলো তো, জাস্ট পারবা কিনা বলো তো, পারবা কিনা একটু বলো তো সবাই, সবাই কি পারবা? স্যার আপনারা কি পারবেন? আমরা একদম লাস্টে চলে আসছি ক্লাসের, আপনারা পারবেন কিনা? আপনারা কি পারবেন সবাই? আরিফ ভাই আবার আসেন। আচ্ছা পারলে চলো, পারলে হচ্ছে আরেকটা জিনিস দেখা দিই, যদি এটাকে যদি চিত্রে দেখাতে বলতো, শোনো, এটাকে যদি চিত্রে দেখাতে বলতো, যে মনে করো আরেকটা জিনিস দেখা দিচ্ছি, যে এস ইকুয়াল টু মনে করো যে -100 প্লাস 0.5 ওয়ে, ঠিক আছে, আর একটা মনে করো যে আই ইকুয়াল টু হচ্ছে কত ছিল জানি, আই ইকুয়াল টু 400, আই ইকুয়াল টু যদি 400 এরকম যদি দেওয়া থাকে, তখন যদি চিত্রে বলে, হ্যাঁ, চিত্রে ভারসাম্য জাতীয় আয় দেখাও, এটা যদি চিত্রে বলে, তোমার থেকে কি লাগবে জানো? তোমার থেকে একটা বক্স থাকবে, যে বক্সের মধ্যে
তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এস, একটা হচ্ছে আই। এখন এগুলো কত কত হবে দেখো, ওয়াই হচ্ছে 400 400 400, তুমি এখানে তিনটা 400 লিখে ফেলবা। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই এস গুলো কিভাবে পাবো, এস গুলো কিভাবে পাবো? শুনো, এস গুলো পাওয়ার আগে আইটা, এই দেখো আমরা এখানে যেভাবে করে বের করছি না, এখানে যেভাবে করে বের করছি না, তুমি সেভাবে করে একটা ছোট করে রাফ করে মুখে মুখে করে ফেলতে পারে। দেখো এগুলো কিন্তু মুখে মুখে করা যায়, এগুলো কিন্তু যোগ বিয়োগ গুলো মুখে মুখে করা যায়। কয়েকটা করলে দেখবা মুখে মুখে পাচ্ছ। কত আসছে বলতো? 1000। তুমি এই 1000টা মিডলে রাখবা, 1000টা মিডলে রাখবা, উপরে মনে করো যে একটা 500 টাকা ধরবা, ধরে নাও 500 টাকা ধরলাম, আর নিচে মনে করো যে 1500 টাকা ধরলাম, এটা তোমার ইচ্ছা। শুনো, মিডলে 1000 টাকাটা রাখবে, 1000 টাকাটা তুমি মনে মনে ক্যালকুলেশন করে বের করে ফেলবা, এটা আগে বের করে ফেলবা, এটা আগে ক্যালকুলেশন করে বের করে ফেলবা। এখান থেকে যোগ বিয়োগ করবা, যে 400 এই 500 কে যদি 0.5 দিয়ে ভাগ করে সেটা হচ্ছে 1000 হয়ে যাবে। এরকম করে তুমি ক্যালকুলেশন করে ফেলবা, নিজে যে ক্যালকুলেশন করে 1000 লিখে ফেলবা। আর উপরে কি 500 দিবা, দেখো এটা তোমার ইচ্ছা, 500 দিবা না 1500 দিবা, এটা তোমার ইচ্ছা। এটা তুমি 700 দিতে পারো, এটা তুমি অন্য কিছু দিতে পারো। এখন তুমি যদি এটা 500 লিখো, তাহলে এখানে দেখো, এখানে তুমি এই এস এর জায়গায়, এস এর মধ্যে এই যে -100 প্লাস 0.5 ইন্টু 500 করে দিবা, যদি 500 লিখো আর কি। যদি 500 লিখো 500 লিখো, 700 লিখলে 700, তাহলে -100 প্লাস 0.5 সমান এখানে হচ্ছে 250, আর বিয়োগ করলে 150, এটা হচ্ছে 150। যদি 1000 হয়, দেখো তো, যদি 1000 হয় -100 প্লাস 0.5, এটা ক্যালকুলেশন তুমি খাতায় দেখাতে পারবা, ঠিক আছে? খাতায় দেখাতে পারবে, এই ক্যালকুলেশনটা খাতায় করবা। 100 প্লাস এটা 0.5 হলে 500, 500 থেকে 100 বিয়োগ করলে হচ্ছে 400। আর এটা যদি 1500 হয়, আচ্ছা 1500 না, এটা আমরা 1200 ধরতে পারি। তোমাদের একটু মানে যদি কনফিউশন লাগে, সেই কনফিউশনটা দূর করে দিচ্ছি। এটা তোমরা 1200 দিতে পারবা, এটা তোমরা 1200 দিতে পারবা, 500 দিতে হবে এরকম কোনো কথা নেই, 1000 দিতে হবে এরকম কোনো কথা নেই, যেটা আছে সেটা দিতে পারবা। মাঝখানে একটা ঠিক রাখতে হবে জাস্ট, এটা 1200 দিলাম, হ্যাঁ? তাহলে -100 প্লাস এটা যদি করি 600 আসবে, 600 থেকে 100 বিয়োগ করলে সেটা হচ্ছে 500 হবে, এটা হচ্ছে 500 হবে। এই বক্সটা তোমরা আগে করবা। এই বক্সটা করার পর দেখো, এই বক্সটা এস এর মানগুলো কিন্তু বের করতে হচ্ছে, হ্যাঁ? আর এটা হচ্ছে আমরা জাস্ট মনে মনে নিজে থেকে ঠিক করবো, আর এটা হচ্ছে আগে বের করতে হবে, ঠিক আছে? এটা আগে বের করে ফেলবা মাঝখানেরটা, বাকিগুলো তোমার ইচ্ছা। এবার কি করবা, জাস্ট ওই আগের মতো, নিচে হচ্ছে ওয়াই আর উপরে হচ্ছে এস এবং আই, নিচে সবসময় ওয়াই থাকবে। 500 1000 1200, দেখো 500 1000 1200 জাস্ট বরাবর ধরে ফেলছি, সমস্যা নেই। অনেকে বলতে পারো যে স্যার এইভাবে ধরা যাবে, ধরলেও সমস্যা নেই, আবার না ধরলেও সমস্যা নেই। 500 1000 1200। এবার এটা 150 400 500, দেখো 150 400 এবং 500, এই 150 400 এবং 500। এস এস টা কয়বার দেখো, এখান থেকে দেখে দেখে এস কাটবো। প্রথমে এস কাটি ফেলো, 500 হইলে 150, এই দেখো 500 হইলে 150, এই 500 হইলে 150, কাজ শেষ। 1000 হইলে 400, এই 1000 হইলে 400, এই 1200 হইলে 500, 1200 হইলে 500। এটা হচ্ছে এস রেখা, এটা হচ্ছে এস রেখা, ঠিক আছে? এবার আয় কত দেখো তো, আয় সবগুলো 400, সবগুলো যেহেতু 400, দেখো 500 হইলেও 400, 1000 হইলেও 400, 1200 হইলেও 400, অর্থাৎ এটা এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ভূমির সমান্তরাল, এটা হচ্ছে ভূমির সমান্তরাল। তাহলে এটা হচ্ছে এস রেখা, আর এটা হচ্ছে আই রেখা। এই এস এবং আই যে বিন্দুতে ছেদ করে, মনে রাখবে এস এবং আই যে বিন্দুতে ছেদ করে, এইটা হচ্ছে ভারসাম্য বিন্দু, যেটা কি বলবো, আর এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে ভারসাম্য আয়, এটা হচ্ছে ভারসাম্য আয়, ঠিক আছে? ভারসাম্য আয়, দেখো আমরা ম্যাথ করছিলাম সেখানে ভারসাম্য আয় কিন্তু 1000 আসছিল, দেখছো ভারসাম্য আয় 1000, এটা জাস্ট চিত্রে দেখাচ্ছি যে এটা ভারসাম্য আয় 1000। তো এখানে তাহলে বলো তো স্টেপ 1 কি করবো? স্টেপ 1 এটা হচ্ছে স্টেপ 1, আর এটা হচ্ছে স্টেপ 2, স্টেপ 2। তাহলে এই স্টেপ 1 এবং স্টেপ 2 ফিল আপ করার জন্য স্টেপ 1টা আমরা একটা বক্স করে ফেলবো, বক্স করে এখানে আই এর মানগুলো দেখে দেখে লিখে ফেলবো। এই আই এর মান হচ্ছে এখানে যত আছে তত লিখে ফেলবো, আর আমরা শর্টকাট এই ওয়াই এর মানগুলো, আমরা এই ওয়াই এর মানের জন্য আমরা একটা শর্টকাট টেকনিক ফলো করবো, শর্টকাট টেকনিক ফলো করবো। কিভাবে টেকনিক ফলো করবো? শর্টকাট টেকনিকটা কিভাবে ফলো করবো স্যার? শর্টকাট টেকনিকটা কিভাবে ফলো করবো? এই যে এই 400 সাথে 100 যোগ করে দিব 500, 400 সাথে 100 যোগ করে দিব 500, 500 কে 0.5 দিয়ে ভাগ করে দিব সমান সমান 1000। মানে এটা আমরা দ্রুত বের করে নিয়ে আসি, এটা আমরা দ্রুত বের করে নিয়ে আসি। 1000টা মাঝখানে বসাই দিব, দেখো এই 1000টা মাঝখানে বসাই দিবা, আর উপরে তোমার ইচ্ছা মতো দুইটা সংখ্যা বসাবা, উপরে নিচে একটা কমাই লিখবা, একটা বড়, এই দেখো এটা একটু কম হবে আর এটা একটু বড় হবে। এবার এগুলো দিয়ে তুমি এস এর মানগুলো বের করবা, এই এস এর মানগুলো বের করবা, ওয়াই দিয়ে এস বের করবা, ওয়াই দিয়ে এস বের করবা, ওয়াই দিয়ে এস বের করবা। এস গুলো বের করার পর এখানে বক্স লিখে ফেলবা, এবার চিত্রটা করবে, ঠিক আছে? তাহলে প্রথমে আই লিখবা, দেখো এটা হচ্ছে প্রথম কাজ, এই স্টেপ 1 এটা প্রথম কাজ, এটা হচ্ছে দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে শর্টকাট টেকনিকটা ফলো করবা 100টা লেখার জন্য,
এবং এটা হচ্ছে তৃতীয় কাজ, এটা হচ্ছে তৃতীয় কাজ, এটা প্রথম কাজ, এটা হচ্ছে দ্বিতীয় কাজ, মনে রাখবা। তাহলে এই কাজটা করার পর স্টেপ 2 তে আসবে, স্টেপ 2 টাকে দিবে কাজ শেষ। যদি একটু কঠিন হয় এইভাবে করে ম্যাথমেটিক্যালি বিষয়গুলো আসবে। আচ্ছা, দশম অধ্যায় ক্লাস নেবো। জাস্ট অনেকক্ষণ ছিল, অনেকেই ছিল, আবার অনেকে চলে গেছে মাঝখানে। সমস্যা নাই, যাদের লাগবে পিডিএফ লাগবে তারা অবভিয়াসলি নাম্বারে যোগাযোগ করবা। আই হোপ তোমাদেরকে টাইম মতো আমি পিডিএফটা পাঠিয়ে দিব। যদি না পাও সেক্ষেত্রে পরে দেখে নিবা নাম্বারটা। ওকে, আমরা ক্লাসটা শেষ করবো। আমরা নবম অধ্যায় 100% শেষ করেছি। তোমরা 100% আমরা ক্লিয়ার করলাম। 100% আমরা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ফ্রিতে শেষ করানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেটা রেখেছি। নবম অধ্যায়টা, দশম অধ্যায় বাকি আছে, দশম অধ্যায়টা পড়া দিব, প্যারা নাই। তাহলে তোমরা এই ক্লাসগুলা তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলবা যাতে ওরা ক্লাসগুলো আমাদের সাথে করতে পারে। এই ক্লাসগুলো তোমরা আমাদের এই পেজে সবসময় পাবা। আর যদি এই পেজে তুমি সবসময় পাচ্ছ, এই পেজে মনে করো যে অনেকগুলো পোস্ট দেওয়ার কারণে এগুলো হারিয়ে যায়, এই জন্য শেয়ার করতে বলি। আর যদি তাও না পারো তাহলে তুমি ইউটিউবে গিয়ে জাস্ট জয়সার লিখলে হবে, ইউটিউবে গিয়ে ইকোনমিক্স জয়সার লিখলে হবে, ঠিক আছে? জয়সার ইকোনমিক্স লিখলে হবে, তাহলে তোমরা চ্যানেলটা পেয়ে যাবে, ওখান থেকে ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে? তাহলে সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে ফেলতে পারবা। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য এটা আমি পিডিএফ আকারে বের করতেছি, যাদের লাগবে তারা হচ্ছে পিডিএফটা নিয়ে নিতে পারবা। ওকে, চলো, ঠিক আছে, সবাই ভালো থেকো, ক্লাসটা শেষ করতেছি।